আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন এন্ড কনফিউশনস এক এক করে শুনবো, বাট সবার আগে আমরা একটা কাজ করি। লাস্ট যে আমরা ক্লাস করেছিলাম সেখানে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটার সলিউশনটা আমরা দেখি। খুবই সিলি একটা কারণে আমরা আটকে ছিলাম আসলে। প্রবলেমটা অনেক সহজ। ইনভার্স ল্যাপ্লাস, আমি প্রবলেম স্টেটমেন্টটা লিখি, অফ 1 + e⁻² -2π s+1 * s+1 divided by s+1 square। এটা ছিল প্রবলেমটা। তো বেসিক্যালি এই প্রোডাক্টটা ওয়ানের সাথে এক্সপোনেনশিয়ালের সাথে মাল্টিপ্লাই করতে হবে। So, দুইটা টার্মের অ্যাডিশন হিসেবে আমরা লিখতে পারবো আফটার মাল্টিপ্লিকেশন। আমি লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করে ইনভার্স ল্যাপ্লাস অপারেটরটাকে ডিস্ট্রিবিউট করতেছি। So, প্রথম টার্মটা আসে হচ্ছে s+1 বাই s+1 হোল স্কোয়ার প্লাস 1, আর দ্বিতীয় টার্মটা আসে হচ্ছে প্লাস অফ e⁻² ইন্টু s+1 ডিভাইডেড বাই s+1 হোল স্কোয়ার প্লাস 1। And প্রথম অংশটা করা খুবই সহজ। আমরা যদি ফার্স্টে চিন্তা করি, আমরা রাফটা এখানে দেখে s বাই এস স্কোয়ার প্লাস 1, শুধু এইটার ইনভার্স ল্যাপ্লাস কি আমাদের জানা আছে, সেটা হচ্ছে cos t। আমরা আমাদের শিফটিং প্রপার্টি গুলো একটু লিখে ফেলি, হ্যাঁ, কর্নারে, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ফার্স্ট শিফটিং প্রপার্টি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻at f of t equals to capital F of s minus a. So টাইম ডোমেইনে পজিটিভ এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করছি e⁻পজিটিভ এটি, ফ্রিকোয়েন্সি সরি এস ডোমেইনে গিয়ে সেটা রাইট শিফট হয়েছে এই পরিমাণ। আর সেকেন্ড শিফটিং প্রপার্টিটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t minus a into u of t minus a equals to e⁻−as capital S. তো সেকেন্ড শিফটিং প্রপার্টি বলতেছে এস ডোমেইনে একটা e⁻−as দিয়ে গুণ করলে টাইম ডোমেইনে এ পরিমাণ শিফটিং হয়। এখানে বোথ কেসই মাইনাস, এটা just মনে রাখার ব্যাপার। এখন এই যে ইনভার্স ল্যাপ্লাস অফ এস বাই এস স্কয়ার প্লাস, এটা যে কস টি, আর আমাদের এখানে এস প্লাস 1, তাহলে এই এই যে পুরো ফাংশন এস এর জায়গায় s+1, এ ইজ -1। তো সেই সেন্সে প্রথম টার্মটা হবে হচ্ছে, প্রথম ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে এক্স্যাক্টলি cos t লিখে দিব, বাইরে জাস্ট একটা e⁻−1 টাইমস টি। প্রথম টার্মের ইনভার্স ল্যাপ্লাস নিয়ে আসলে আহ, কারো কোনো কনফিউশন ছিল? তারপর একটু মানে জিজ্ঞেস করতেছে এইটাতে কারো কোনো কনফিউশন? অলরাইট, এবার পরেরটা আসি। আসলে খামাখা ঝামেলা করছিলাম, দেখেন এটা কিভাবে সামলাতে হয়। e⁻−2π ইন্টু s+1, এটাকে লেখা যায় e⁻−2πs ইন্টু e⁻−2π টাইমস 1, না লিখলেও চলে। And এই e⁻−2π কনস্ট্যান্ট, সেখানে যদি একটা কনস্ট্যান্ট থাকে, ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস অপারেটর যেহেতু লিনিয়ার, কনস্ট্যান্টের বাইরে আমরা ঠিক এই কাজটাই করবো। সো প্লাস e⁻−2π ইন্টু 1, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। ভেতরে থাকে ইনভার্স ল্যাপ্লাস অফ e⁻−2π টাইমস s ইন্টু 1 বাই s+1 হোল স্কোয়ার প্লাস 1। একইভাবে আমরা ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই এস প্লাস স্কোয়ার প্লাস 1, এইটার ইনভার্স ল্যাপ্লাস আমরা জানি হচ্ছে সাইন থিটা। সো শুধু এইটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম তাহলে কি হবে? শুধু এইটুকু আমি এখানে আগেরটুকু আগে লিখে ফেলবো, e⁻−t cos t
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু পাই। সো ভুলে যাই যে এখানে কোনো এক্সপোনেনশিয়াল আছে, এটাকে আপাতত ভুলে যাই। সেক্ষেত্রে ভেতরে যে ফাংশনটা আছে সার্কেলের ভেতর, সেটা হচ্ছে এই ফাংশনটাই, জাস্ট এস এর জায়গায় s+1 বসানো হয়েছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি এর শিফটিং যেটা কস টি এর ক্ষেত্রে হয়েছিল, সেম জিনিসটা এখানে হবে। So আমি জাস্ট লিখে ফেলতে চাই সাইন টি হচ্ছে ই টু দি পাওয়ার, আসলে তো এটাকে সত্যি সত্যি কেটে ফেললে হবে না, তো আসলে ছিল। So এখন আমরা সেকেন্ড শিফটিং প্রপার্টি দিকে যাব, যে কোন একটা ফাংশন ক্যাপিটাল এফ অফ এস, দ্যাট ইজ এই লোকটা, ওর সাথে যদি একটা এক্সট্রা ই টু দি পাওয়ার মাইনাস এস মাল্টিপ্লাই থাকে, তাহলে শুধু ক্যাপিটাল এফ ফাংশনের যে ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে স্মল এফ টি, সেই ফাংশনটা এ পরিমাণ শিফটেড হয়ে যায়। সো এইখানে এ এর ভ্যালুটা 2 পাই, সেখানে -2 পাই আছে, দ্যাট ইজ ওয়াই এখানে t-2 পাই লিখে দিব, এবং এইখানেও t-2 পাই লিখে দিব, এন্ড দ্যাটস ইট। এখন আপনারা যদি এইটুকু, এই দুইটা জিনিসকে যদি মাল্টিপ্লাই করেন, তাহলে দেখেন এইখানে মাইনাসে মাইনাসে +2 পাই ই এর পাওয়ার, এখানে -2 পাই। ও আমি এটা ইউ অফ t-2 পাই লিখতে ভুলে গেছি, এই যে এই লোকটা, এই লোকটা স্যার লাস্ট লাইনের আগের লাইনটাতে এখানে একটা s+1 ছিল না, এই যে এখানে। ডান পাশে। হ্যাঁ, এই যে ইয়েস শুধু স্যার, সাইন। উপরেরটা s+1 টার্ম থাকে। ও আচ্ছা, ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি ও আই সি, আমি এখন বুঝতে পারছি কি বলছেন। এই যে s+1টা, সেটা ওয়ানের সাথে মাল্টিপ্লাই করছি, কিন্তু এক্সপোনেনশিয়ালের সাথে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করতে ভুলে গেছি। আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে, থ্যাংক গড যে এটার জন্য খুব সিরিয়াস ঝামেলা করতে হবে না। এইখানে একটা এক্সপোনেনশিয়াল পাওয়ারের বাইরে একটা s+1 লিখলাম। সো এই ওয়ানটাকে মুছে দিব, ওয়ানটাকে মুছে দিয়ে একটা s+1 লিখলাম, তাহলে তো আরো সহজ, আমার সাইনের অংশে এখানে যাওয়াই লাগলো না। আমার ফাংশন হচ্ছে এখানেও কস টি হবে। সো আমি জাস্ট এই সাইনটাকে মুছে কস লিখলাম। অলরাইট, নাকি আর কোথাও কোনো ঝামেলা আছে? স্যার এটা আমরা ঠিক মানে আছে। ওই লাইন থেকে ডিরেক্টলি লাস্ট লাইনটা লিখতে পারি না? এখান থেকে এখানে আমি যেটা অ্যারো দিলাম। জি স্যার, ডিরেক্টলি স্যারটা তো ওই সূত্রের মধ্যে পড়ে যায়, সেকেন্ড শিফটিং এর। আচ্ছা দেখেন, আমি যদি, আপনার কথার উত্তর বোধহয় আসতেছে, দেখেন ই টু দি পাওয়ার মাইনাস টি কস টি প্রথম টার্মটা লিখলাম, এখানে ই টু দি পাওয়ার -2 পাই -2 পাই যদি মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে থাকতেছে হচ্ছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি। আর এখানে কস টি -2 পাই কে মাইনাস কস কমন নিয়ে হচ্ছে আলটিমেটলি কসই থেকে যায় সম্ভবত। আগে একটা মাইনাস কমন নিলে হয় 2 পাই মাইনাস টি, কস মাইনাস ইট ইজ কস ইট, কস 2 পাই মাইনাস টি হইলো, সেটা হচ্ছে জাস্ট কস টি। 2 পাই ঘোরার পর সাইন ট্যান কস, হ্যাঁ ঠিক আছে। সো কস টি থাকতেছে সাথে ইউ অফ t-2 পাই। আপনি আসলে মিন করতেছেন, আপনি সরাসরি এই লাইনে আসতে চান। হ্যাঁ, জাস্ট কজের ব্যাপারটা, এই t-2 পাই চিন্তা করেন, তাহলে যেটা বলতেছি সেটা আসলে হয় কিনা দেখেন। টেকনিক্যালি স্পিকিং, যেই কারণে ওই দিন কনফিউশনটা হইতেছিল কোন কারণে, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আহ, এই সেকেন্ড যে ফর্মুলাটা, সেখানে এইটা পার্টিকুলারলি ই টু দি পাওয়ার মাইনাস এ এস এর জন্য, হ্যাঁ, এইখানে এস এর জায়গায় s-b বা এরকম টাইপের কারো জন্য ফর্মুলা ডিরেক্টলি ডেভেলপ না। তো ওই সেন্সে, ওই পার্সপেক্টিভ থেকে আমরা এটা ডাইরেক্টলি ইউজ করতে পারি না। ওই ডাইরেক্টলি যে ইউজ করতে গেছিলাম, সেটা করতে গিয়ে ঝামেলা হয়েছে। এই এস এর জায়গায় s+1 থাকলে কি হবে, আমাদের এই দুই ফর্মুলার কোনো জায়গায় ডাইরেক্টলি বলা নাই, ইনডাইরেক্টলি ডেভেলপ করা যাবে আমরা নিজেদের মতো, আর আর মিনিট খানেক পরে আমরা নিজেরা ডেভেলপ করব। কিন্তু আসলে এই ফর্মুলা দুইটার কোনোটা আমাকে ডাইরেক্টলি এখান থেকে এখানে আসতে হেল্প করতেছে না। কিছু না কিছু আমাকে নিজেকে ইম্প্রোভাইজ করে বানায় নিতে হবে আসলে। কারণ ফর্মুলাতে এখানে এস এর সাথে কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ বিয়োগ করা নাই। আমি কি বুঝাতে পারছি? ফর্মুলার সাথে খাপে খাপে ম্যাচ করতেছে না। আপনি যেটা করতে পারেন, আমরা সেরকম একটা কাজ একটু পরে করতে চাই, এই রাইট হ্যান্ড সাইড পুরোটাকেই সাম ক্যাপিটাল জি অফ এস ধরতে পারি আমরা, ধরে ঝামেলা টামেলা করতে পারি, অথবা এটা স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে পারি, সেটা আমরা দেখতেছি। সেটা হচ্ছে, দেখেন, আমি ফর্মুলা দুইটা আরেকবার একটু লিখে নিই। এফ অফ
টি মাইনাস এ ইউ অফ টি মাইনাস ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এস। আমাদের আগের প্রবলেম কিন্তু ওখানেই শেষ। হ্যাঁ, আপনি এখানে ইতি টেনে দেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং যথেষ্ট সহজে পাওয়া গেল। এই যিনি প্রশ্ন করলেন তার প্রশ্নের প্রেক্ষিতে আমরা একটু থিওরিটিক্যালি দেখতেছি, পার্টিকুলার ফাংশন চুজ না করে থিওরিটিক্যালি দেখতেছি আসলে কি ঘটতেছে। সো ই টু দি পাওয়ার মাইনাস এ এস এফ এস। আর আরেকটা ফর্মুলা কি ছিল? ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এ টি এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস মাইনাস এ। এখন আমাদের অঙ্কটা হচ্ছে এমন একটা অঙ্ক যেখানে এফ অফ এস মাইনাস এও ইনভলভ, এই যে এস ডোমেনের শিফটিংও ইনভলভ, আবার একটা এক্সপোনেনশিয়ালও মাল্টিপ্লাইড আছে। অর্থাৎ আমরা এই দুই রাইট হ্যান্ড সাইডের একসাথে কম্বাইন করতে চেয়েছি। সেটা করার জন্য আমি এই লাস্ট ইকুয়েশনের বোথ সাইডে ই টু দি পাওয়ার মাইনাস এস মাল্টিপ্লাই করতে চাই। সো এইটার রাইট সাইডে যদি আমি একটা ই টু দি পাওয়ার মাইনাস এস মাল্টিপ্লাই করি এফ অফ এস মাইনাস এ, সো এই প্রথম ইকুয়েশনটা, প্রথম ফর্মুলাটা বলতেছে সেটার ইম্প্যাক্ট লেফট সাইডে কি হয়, ল্যাপ্লাস অপারেটরের ভিতর যেটা হবে, টি এর জায়গায় প্রত্যেক জায়গায় টি মাইনাস এ বসে যায়। আচ্ছা, আমরা ই টু দি পাওয়ার মাইনাস, আসলে এই এটাই এখানে ইউজ না করে আমরা ভিন্ন একটা নোটেশন দিয়ে আমরা আরো জেনারেলাইজ রাখি আমাদের আইডিয়াকে। সেখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস বিএস দিয়ে মাল্টিপ্লাই করি। সো এইখানে যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস বিএস দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, এই ফার্স্ট ফর্মুলাটা বলতেছে লেফট হ্যান্ড সাইডে ল্যাপ্লাস অপারেটরের ভিতর এভরিওয়্যার যত জায়গায় টি আছে টি এর জায়গায় টি মাইনাস বি বসে যাবে। সো এই এক্সপ্রেশনে যত জায়গায় টি আছে টি এর জায়গায়, স্যার ওটা কি মানে আহ, আবার বুঝি না, একবার বলেন। স্যার ওটা বিএস না হয়ে মানে এস মাইনাস এ মাইনাস বি হওয়া উচিত না? আমরা যাচ্ছি, পুরোটা আমরা এখনো যাইনি, আমরা স্টেপ বাই স্টেপ করতেছি। একটু আচ্ছা অপেক্ষা করেন, আশা করি তারপরও যদি আপনি দেখেন যে আপনি যা বলছেন আমি সেটা অ্যাড্রেস করিনি, আমাকে বললেন। সো এফ এর ভেতরেও আমি টি এর জায়গায় টি মাইনাস এ বসাইলাম, এবং এখানে একটা ইউ টি মাইনাস এ আসবে সেটা বসাইলাম। সো আপাতত আমি ই টু দি পাওয়ার মাইনাস বিএস দিয়ে মাল্টিপ্লাই করে এই ইম্প্যাক্ট পাইলাম। এখন আমি চাচ্ছি হচ্ছে স্যার ওইটা টি মাইনাস বি হবে না? টি মাইনাস, সবগুলো টি মাইনাস বি হবে, হ্যাঁ সরি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা দেখতে চাচ্ছি হচ্ছে আরো এক দফা আমাদের অঙ্কের চেহারার দিকে। আমাদের এখানে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস টু পাই এস না, এস প্লাস ওয়ান মাল্টিপ্লাইড। সো এই অর্থাৎ আমাদের অঙ্কটা এমন একটা সিচুয়েশন আছে, এখানে যে এস প্লাস ওয়ান মানে ওয়ান শিফটেড, সেই সেম শিফটিংটা আমরা চাচ্ছি এক্সপোনেনশিয়ালের ভেতরেও। দ্যাট ইজ ওয়াই আমি এখন এইখানে এস এর জায়গায় একটা এস মাইনাস এ দেখতে চাই। এইটা দেখতে গিয়ে এই লেফট হ্যান্ড সাইডে আমি আসলে কি করছি খেয়াল করে দেখেন। লেফট হ্যান্ড সাইডে আমি আসলে মাল্টিপ্লাই করছি ই টু দি পাওয়ার পজিটিভ এ বি দিয়ে। এই মাইনাস এটা বাইরের মাইনাস বি এর সাথে মাল্টিপ্লাই হয়ে পজিটিভ এ বি হয়ে যায়। সো অ্যাজ ইফ আমি একটা স্কেলার না একটা কনস্ট্যান্ট নাম্বার ই টু দি পাওয়ার এ বি দিয়ে রাইট সাইডে মাল্টিপ্লাই করছি। দ্যাট ইজ ওয়াই এইখানেও আমি একটা ই টু দি পাওয়ার এ বি দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতেছি। এতে করে আমি ফাইনালি পেয়ে যাচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস সাম বি ইন্টু এস মাইনাস এ ক্যাপিটাল এফ অফ এস মাইনাস এ। এরকম একটা সিচুয়েশন যদি থাকে ঠিক আমাদের অঙ্কের মতো, তাহলে তার ইনভার্স ল্যাপ্লাস আসতেছে কি দেখি, ই টু দি পাওয়ার এ বি ইন্টু ই টু দি পাওয়ার এ টি মাইনাস বি এফ অফ টি মাইনাস বি ইউ টি মাইনাস বি। এই ই টু দি পাওয়ার মাল্টিপ্লাই করলে যে এইখানকার ই টু দি পাওয়ার এ বি আর এখানে মাইনাস এ বি ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এ টি এফ অফ টি মাইনাস বি ইউ অফ টি মাইনাস বি। এক্স্যাক্টলি দেখেন এখানেও একটা শুধু ই টু দি পাওয়ার এটি আছে, ঠিক যেরকম আমাদের এই অঙ্কে এখানে একটা শুধু ই টু দি পাওয়ার মাইনাস টি মাল্টিপ্লাই, এটা কি মাইনাস, হ্যাঁ। এই যে টু পাই এর ব্যাপারটা, এখানে টু পাই ইন্টু ওয়ান যে ফ্যাক্টরটা ছিল, এই এই মাইনাস টু পাইটা কিন্তু এই এক্সপোনেনশিয়ালে নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। ক্যালকুলেশন থেকে সেটা অটো কাটা চলে গেছে। এই ই টু দি পাওয়ার মাইনাস বিএস, এই বিটা কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে গেছে। এক্স্যাক্টলি আমাদের এই অঙ্কে যে সিচুয়েশনটা হয়েছে। কিন্তু দেখেন এইরকম কোনো ফর্মুলা তো ডিরেক্টলি নাই, সো ডিরেক্ট না করাই ভালো।
এমনকি আমিও পরীক্ষা হলে এত ডিরেক্ট গুলো হয়তো বুঝবো না যে আপনি কি করছেন, বিকজ ফার ফেচড। আচ্ছা, দুইজন প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করছেন, দুইজন দুই রকম প্রশ্ন করছেন। আপনারা জাস্ট এটা জানান যে আপনারা আপনাদের উত্তর পাইছেন কিনা, নাকি আমার এখনো কিছু বুঝতে সমস্যা আছে প্রশ্ন। জি স্যার, বুঝতে পারছি। অন্যজন, নাকি এক সেম ব্যক্তি দুইটা প্রশ্ন করছিলেন? স্যার, আমি দুইবার ও করছি। আচ্ছা, আচ্ছা ফাইন, ঠিক আছে। এটা ছিল আমাদের ওই লাস্ট ক্লাসের প্রবলেমটা। এখন এক এক করে আপনারা বলেন দেখি সিরিয়ালি কি কি ইস্যুস আছে, কোথায় কি। স্যার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, স্যার 6.4 এর এক্সাম্পল 1, স্যার ম্যাস স্প্রিং সিস্টেম ড্যাম্পড। ওখানে স্যার যেটা একটা মানে এক্সাম্পলটার লাস্ট পার্টটা বুঝতে পারিনি। 6.4 4 এর এক্সাম্পল 1। এর পেয়েছি, হ্যাঁ। সেখানে কি কনফিউশন? স্যার লাস্ট পার্টটা বুঝতে পারিনি। এফ অফ টির একটা ফাংশন ডেভেলপ হয়, তারপরে এই যে দেয়ারফর বাই থিওরেম 1 ইন সেকশন 6.3, স্যার এরপরে কি হলো এটা বুঝিনি। ওকে, দেখতেছি। এখানে ওরা উম, আমি যেটা দেখতে পাচ্ছি যে ওরা ওয়াইএস যে ফাংশনটা, সেখানে এই বোথ এক্সপোনেনশিয়ালের সাথে এইরকম একটা ফাংশন ইনভলভ। তো শুধু এইটাকে ওরা এফ অফ এস ধরে নিছে ফার্স্টে, যা দেখতে পাচ্ছি। এই লোকের ইনভার্স ল্যাপ্লাসটা ওরা আগে বের করে রাখছে ফর সিম্পলিফিকেশন। সো দেখেন, এখন আপনি এই পুরা জিনিসটাকে দুইটা অঙ্কে ভাগ করতে পারছেন। একটা হচ্ছে এফ অফ এস ই টু দি পাওয়ার মাইনাস টু এস সাবট্রাক্টেড বাই, আর এটা হচ্ছে এফ অফ এস ই টু দি পাওয়ার মাইনাস টু এস। সো এই এফ অফ এস তো বোধ জায়গায় কমন, এন্ড সেটার ইনভার্স ল্যাপ্লাস আপনার জানা আছে স্মল এফ অফ টি। এখন আপনি যে শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করতেছেন, একবার শিফটিং করতেছেন -1 দিয়ে, একবার শিফটিং করতেছেন -2 দিয়ে। তো ওরা সেটাই করছে। সো আলটিমেটলি যে ওয়াইটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে সে হচ্ছে, আমি এইমাত্র যে ফাংশনটা লিখলাম, এফ অফ এস এক্সপোনেনশিয়াল মাইনাস এস, এফ অফ এস মাইনাস টু এস, দুইটাকে আলাদা আলাদা ভাবে ট্রিট করছে। আর ক্যাপিটাল এফ অফ এস এর ইনভার্স ল্যাপ্লাস স্মল এফ অফ টি বের করা আসছে। এইখানে শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করতেছে জাস্ট -a দিয়ে শিফটিং, সো এফ অফ টি মাইনাস ওয়ান ইউটি মাইনাস 1। এখানে -2 দিয়ে শিফটিং, সো এফ অফ টি -2 ইউটি -2। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, এখন বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে। আর এটা একটু নিচে যাওয়া যাবে স্যার, যেখানে এটাকে ইম্পালসটা বের করছে। আচ্ছা, এটি আর একটু নিচে যাবো, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যামার ব্লো রেসপন্সটা স্যার, এটার ইম্পালসটা একটু দেখান স্যার। হ্যাঁ, স্যার এই যে এখানে হ্যাঁ। এখানে আহ, আমার ডিনোমিনেটর হচ্ছে 3টা আসছে, বাট আমি যখন হচ্ছে ইম্পালসটা বের করতে চাচ্ছি তখন আমি জাস্ট 2টা ক্যালকুলেট করলাম, কেন স্যার? ডিনোমিনেটর 3টা আসছে বলতে কোন এই যে জায়গায়? স্যার, সলভিং অ্যালজেব্রিক্যালি গিভস, এখানে তো আমার আসলে ডিনোমিনেটরে এস ইন্টু এস প্লাস ওয়ান প্লাস এস প্লাস টু আসছিল, এখানে আমি এসটাকে কেন ইনক্লুড করি নাই? এটা তো আসার কথা না, কেন একটা এক্সট্রা এস আসবে? স্যার এটা তো মানে আপনি ক্লাসেও করিয়েছিলেন তো, ওইখানেও দেখলাম একটা এস আসে স্যার। আচ্ছা, এই যে স্যার, দেখেন স্যার, এফ অফ এস সমান। আচ্ছা, এই ফার্স্ট প্রবলেমে যে এসটা আসছে সেটা হচ্ছে ইউ ফাংশনের, ইউটি ফাংশনের ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে 1/s, সরি ল্যাপ্লাস। জি স্যার। তার শিফটিং -1 দিয়ে করছি বলে এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস এস এক্সট্রা মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু এটা তো ইউ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। যখন আমি রাইট সাইডে ডেল্টা ফাংশন দিয়ে রিপ্লেস করতেছি, এখন তার একটা ইউনিট ফাংশন নাই, এটা ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি ছিল মনে আছে? জি স্যার, ওয়ান। জাস্ট সেকেন্ড শিফটিং এর মতো। শুধু ডেল্টা টি এর ল্যাপ্লাস, এটা কি মনে আছে? শুধু ডেল্টা টি, জি স্যার, ওয়ান বাই এস। শুধু ডেল্টা টি 1/s। ওয়ান বাই এস স্কোয়ার না স্যার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইউটি ফাংশন যদি নেন, এইটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s, কারণ ইউটি মানে আসলে খালি ওয়ান, জিরোর ডান থেকে। আমি এখানে দিচ্ছি ডেল্টা ফাংশন, ডেল্টা ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি আসছিল? স্যার ওয়ান আসছিল স্যার। ওয়ান, জাস্ট ওয়ান। এই যে এখানকার 1/sটা এখানে এসে ওয়ান হয়ে যাচ্ছে পরের অঙ্কে, সো এখানে কোনো এস আসবে না।
আমি কি বুঝাতে বুঝছি পারছি? স্যার। আপনি যখন বোথ সাইডে দেখেন, আমি এই অংশটা করেই দিতেছি। লেফট সাইডে আপনি যখন বোথ সাইড ল্যাপ্লাস নিতেছেন, সেটাতে আপনার কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারছি, সেটা এমন আসে। কিন্তু রাইট সাইডে যখন আপনি ল্যাপ্লাস নিতেছেন, শুধু ডেল্টা টি ফাংশনের ল্যাপ্লাস হচ্ছে ওয়ান, কিন্তু এখানে ওয়ান ইউনিট রাইট শিফটেড আছে। সো সেকেন্ড শিফটিং প্রপার্টি ইউজ করে আমরা লিখে দিতেছি হচ্ছে e⁻⁻ -1 × s। টোটাল প্রোডাক্টটা দাঁড়াচ্ছে হচ্ছে শুধু e⁻⁻s। এখানে নিচে কোনো বাই এস থাকতেছে না। আপনার কনফিউশন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। আচ্ছা, আমি মেসেজে কয়েকটা প্রবলেম পেয়েছি, দেখি একে। ও মাই গুডনেস, ইসমাম আপনি কত প্রবলেম দিয়েছেন! আচ্ছা, হিমেল হচ্ছে 6.3, এনিথিং ফ্রম 12 to 17। আচ্ছা, 6.3, 6.3 এর 12 to 17। আমরা বোধহয় এইমাত্র 17ই করলাম। স্যার আমার স্পেসিফিক্যালি সমস্যাটা হচ্ছে গ্রাফ আঁকা নিয়ে স্যার। দেখতেছি। স্যার এখানে গ্রাফ স্কেচ করতে বলে আর কি, এটা আচ্ছা, সো এইটা আসলে ল্যাপ্লাসের সাথে খুব একটা রিলেটেড ইস্যু না, মানে আপনার কার্ভ স্কেচিং এর স্কিল চেক হয়েছে ক্যালকুলাসে, এখানে আমি সেটা চেক করব না। তারপরও হচ্ছে ধরেন আপনাকে আহ, একটা ফাংশন, একটু আগে যে ফাংশনটা আমরা পাইছিলাম e⁻−t cos t, এরকম একটা পাইছিলাম। সে এই ফাংশনটা যদি শুধু প্লট করি কিরকম হবে? শুধু cos t এর ফাংশন ড্র করলে এরকম কিছু একটা আসে। e⁻−t যদি এটার সাথে মাল্টিপ্লাই করে দেন, t = 0-তে টোটাল প্রোডাক্টটা ওয়ানই হবে। বাট আপনারা এর আগে কোন বিভিন্ন কোর্সের সাথে কিছু কনসেপ্ট একটা মিলে এরকম একটা আইডিয়া পাওয়ার কথা, যে ওই কস ড্যাম্পিং স্যার। ফাংশনটাই জাস্ট ইনভেলপটা ডিকেইং হয়। সো এরকম একটা শেপ পাওয়া যায় আলটিমেটলি। এখন যদি এইটা পরে আরেকটা জায়গায় পাইছিলাম হচ্ছে u(t−1) নাকি t−2π, এরকম একটা কিছু পাইছিলাম। সো যদি এইটা থাকে, তাহলে এইটা যদি 2π-তে গিয়ে cos 2π কত, cos 0 হচ্ছে 1। সো এটা আরেকবার 1 হওয়ার চেষ্টা করছে এখানে। সো এই পর্যন্ত ফাংশনের ড্রয়িং থাকবে না। সো আপনার ফাইনাল এন্ড রেজাল্টের ড্রয়িং থাকবে হচ্ছে শুধু এইটুকু। এখন যদি আমি আরো ঝামেলা পাকাই, ধরেন ফাংশনটা এমন ছিল না, ফাংশনটা আরেকটু ভেজাল ছিল। ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার, আমি চেঞ্জ করতেছি, e⁻−t cos t -e⁻−t cos t ut−2π, যেটা আমি কিনা খুব সম্ভবত আগের অঙ্কটার অ্যান্সার ছিল। সো আগে এই লোককে ড্র করতে হবে, যেটা হচ্ছে এই রেড ডিকেইং এনভেলপের কার্ভটা। তারপর এই লোকের সাথে একটা ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার একটা ut−2π মাল্টিপ্লাই করলে যা আসে সেটা হচ্ছে গ্রিনটা। এদের দুইজনকে যদি মাইনাস করে ফেলা হয়, তাহলে থাকবে হচ্ছে শুধু এই রেড পার্টটা, রাইট? বাকি সব জায়গায় সব কাটা চলে যাবে। সো এই অংশে কিছু থাকবে না। ইনফ্যাক্ট এটার আচ্ছা, এই ড্রয়িংটা কি বুঝতে পারছেন আমি এখানে কি কি বললাম? জি স্যার। হ্যাঁ, তো এরকম কিছু আমি পরীক্ষায় মানে ফাইনালে বা ইন কোর্সে আমি অন্তত কার্ভ স্কেচিং দিব না। এটা আসলে এমনি সুযোগ আছে বলে ওরা এই এক্সট্রা জিনিসটা করতে বলছে। বাট আমার মাথায় আরেকটা কোয়েশ্চেন আসছে, আমি এই এই জিনিসের অ্যান্সার শিটে একটু যেতে চাই। আহ এটা 17 নাম্বার ছিল 6.3 এর। 6.3 এর 17 নম্বরের অ্যান্সার দেখতে পাচ্ছি e⁻−t cos, একটু বড় করি, আপনার বোধহয় দেখতে পাচ্ছেন না। 17 নম্বরে লেখা e⁻−t cos t, বাট ইন্টারভাল 0 থেকে 2π।
মনে করে দেখেন লাস্ট ক্লাসে এই অ্যান্সারটা দেখে আমরা ভাবছি যে এটা কি লিখছে ওরা, বাট নাও ইট মেক সেন্স। আসলে যখন স্কেচ করে আমরা দেখলাম এই গ্রিন অংশটা বাদ পড়ে যায়, so শুধু 0 থেকে 2 পাই এর মাঝখানে e⁻ t cos t এর ফাংশনটাই রয়ে যায়, বাদ বাকিটা ক্যান্সেল হয়ে যায়। সো এই অ্যান্সারে কোনো ভুল নাই, অ্যান্সার আসলে কারেক্ট আছে, জাস্ট ওরা একটু কম্প্যাক্ট ফরম্যাটে আনতে পারছে। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, 6.3 এর 12 থেকে 17 আশা করি বুঝলাম। আহ, স্যার 6.3 এরই 21, 22 বা 23 যে কোনো একটাতে একটু যাওয়া যাবে? 6.3 এরই 21, 22 বা 23, এক সেকেন্ড। স্যার এখানে এই এই প্রবলেমগুলোতে হচ্ছে এফ অফ টি এর ভ্যালু দুই রকম করে দেওয়া, দুইটা টাইম মানে পিস ওয়াইজ করা, দুই রকম টাইম ইন্টারভ্যালের জন্য আর কি। স্যার তাহলে কি আমরা দুইটার জন্যই হচ্ছে আলাদা আলাদা করে ইকুয়েশন সলভ করব? না, তা কেন? আপনি এখানে ধরেন 21 নাম্বারটাই চিন্তা করেন, 21 নাম্বারে আপনার প্রবলেম হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইডটা পিস ওয়াইজ ফাংশন, এই পুরাটার নাম দেন f(t). f(t) ফাংশনটা তাহলে কত? 8 sin t যদি 0 থেকে π এর মধ্যে হয়, আর 0 যদি পাই এর পরে হয়। তাহলে এরকম ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আপনি করছেন না বলেন? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময় আমরা ইন্টিগ্রালটাকেও ভাঙি দুই ভাগে, 0 থেকে π প্লাস π থেকে ইনফাইনাইট। কোন ফর্মুলা দিয়ে করতে পারতেছেন না, আপনাকে একদম পুরা ইন্টিগ্রেট করে করতে হচ্ছে। e⁻−8t এই ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে 0 থেকে π। তার অন্যটা হচ্ছে 0 × e⁻−st যেটা আসলে করা লাগে না, so শুধু এই ইন্টিগ্রেটটা করলেই চলতেছে। যদি এটা ইনফিনিটি পর্যন্ত সেম ফাংশন থাকতো, 8 sin t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আপনি এক লাইনে লিখে দিতে পারতেন। এখন এই ইন্টিগ্রেশনটা করে আপনাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, স্যার থ্যাংক ইউ। রাইট, হ্যাঁ, গেল। এই প্রবলেমটা তো স্যার ইউনিট স্টেপ দিয়েও করা যেত তাই না স্যার? হ্যাঁ, অনেকভাবে আপনি আপনি যেভাবে হ্যান্ডেল করেন, ইউনিট স্টেপ দিয়েও আপনি এই পিস ওয়াইজ ফাংশনটাকে এক্সপ্রেস করতে পারতেন। অর্থাৎ বাকিরা বুঝলেন কিনা উনি কি বললো, এই সেম ফাংশনটাকে লেখা যায় আসলে 8 sin t ut−ut−π। এরপর ইউনিট স্টেপ ফাংশন থাকা অবস্থায় ল্যাপ্লাসের যা রুলস এন্ড রেগুলেশনস, সেকেন্ড শিফটিং থিওরেম অ্যাপ্লাই করে ওইটা করে ফেলবেন। Okay. এবার আসতেছি হচ্ছে 6.3 এর 40 হিমেল। আর ইকোয়াস টু এত, এল ইকোয়াস টু এত এত এত, কারেন্ট ইন প্রবলেম 40। আচ্ছা, প্রবলেম 30 থেকে, আচ্ছা এই সার্কিটটাই, আচ্ছা সবই তাহলে সামনে আছে। সো মেবি 38 এর আগে মূল কোয়েশ্চেনটা লিখছি। ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যান্ড শোয়িং দ্য ডিটেলস, ফাইন্ড দ্য কারেন্ট আইটি ইন দ্য সার্কিট ইন ফিগার 130, অ্যাজিউমিং জিরো ইনিশিয়াল কারেন্ট অ্যান্ড চার্জ, অ্যান্ড ডাটা হচ্ছে এই 49 কোয়েশ্চেনের ডাটা। সো এই সার্কিটের জন্য ইকুয়েশনটা ফর্ম করব, আর এখানে ভোল্টেজ যেটা দেওয়া আছে তার এক্সপ্রেশনটা পিস ওয়াইজ দেওয়া আছে। সো টেকনিক্যালি v(t) দেওয়া আছে হচ্ছে 255 sin t ut−2π। আর এই সার্কিটে জাস্ট একটা কেভিএল খাটাবো। সো সরি, মেসেজ আসলো বলে দিক চেক করতেছিলাম। কেভিএল যদি খাটে তাহলে এখানে সার্কিট কারেন্ট যদি ধরে নিই আই, তাহলে প্লাস মাইনাস কনভেনশন ফলো করি। সো IR প্লাস
ক্যাপাসিটরের কারেন্ট কি? সি ডিভি বাই ডিটি প্লাস এখান এটার কারেন্ট হচ্ছে এল আই প্রাইম। ভি হচ্ছে এল ডি আই বাই ডিটি। আমার লাগবে হচ্ছে, আচ্ছা ভি তো হ্যাঁ। সো আচ্ছা, কি তাহলে ভুল করছি, কিছু একটা ভুল করছি এখানে। স্যার আহ, ওইটা এখানে ইন্টিগ্রেট ক্যাপাসিটরটা করতে ওয়ান হবে বাই না। সি হ্যাঁ ইন্টিগ্রেশন অফ। হ্যাঁ, রাইট রাইট, এখানে উল্টা হয়েছে। সো 1/c ইন্টিগ্রাল অফ আই ডিটি, আর এখানে হচ্ছে এল ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভি অফ টি। এখন আমার লাগবে হচ্ছে, এই ইন্টিগ্রাল তো ডিল করতে চাই না, আমি বোথ সাইডে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই। সো আই ড্যাশ আর প্লাস আই প্লাস এল আই ডাবল ড্যাশ ইকুয়ালস টু ভি ড্যাশ টি। এই ইকুয়েশনে কনভার্ট করে ফেললাম। ভি ফাংশন আপনাকে দেয়া আছে, এটা ডেরিভেটিভ আপনি বের করতে পারবেন। ইউটি তো আসলে নতুন কিছু অ্যাড করে না, খালি পিস ওয়াইজ সেগমেন্টেশন বাদে। সো আমার ডেরিভেটিভ হবে আসলে এই অংশটা, আর বাকিটা ইকুয়েশনে বসে এটা একটা সেকেন্ড ডিগ্রি, বাকিটা করে ফেলতে পারবেন আশা করি। মানে যিনি আমাকে এটা বলছেন, আপনি কি আপনার answer পাইছেন কিনা, নাকি আপনার কোয়েশ্চেন বা কনফিউশন অন্য কোথাও? স্যার আমার কনফিউশনটা হচ্ছে স্যার, এই যে যে ফিগার 131টা ছিল, হুম, এটা আসলে কি মিন করতেছে? আচ্ছা, এটা হচ্ছে আপনাকে কারেন্ট বের করতে বলছে, রাইট? কোয়েশ্চেন 38 এর আগে 38, 39, 40 সবগুলোর জন্য কারেন্ট বের করতে বলছে সার্কিটের। এইখানে সেই কারেন্টের এক্সপ্রেশনটা প্লট করে দিচ্ছে। সো বেসিক্যালি ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটার গ্রাফটা দেখতে এমন হবে, এটা আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার প্রশ্নটা সলভ করার জন্য এটা কোনো হেল্প করবে না, কোনো কাজেই আসবে না। জি স্যার, এটাই ছিল যে এটা সিগনিফিকেন্সটা কি আমার সলভ করার জন্য। হ্যাঁ, মেইন আইডিয়া হচ্ছে যে কারেন্ট যাকে বের করতে বলা হয়েছে তাকেই প্লট করে দিচ্ছে, আপনাকে কাইন্ড অফ একটু বেটার ফিল করানোর জন্য মোস্ট প্রবাবলি। মানে স্যার ব্যাপারটা কি এরকম কিছু যে আমি গ্রাফ দেখে হচ্ছে আমি আইডিয়া করতে পারবো যে আমার অ্যান্সারটা ঠিক আছে কি না? হতে পারে, গিভেন দ্যাট ওরা কিছুক্ষণ আগে থেকে গ্রাফগুলা প্লট করার ছিল এক্সারসাইজ প্রবলেমে। এখানে হয়তো বা ফাইনাল অ্যান্সারটা একটু বাজে আসে, ওইটার প্লট হয়তো আপনি রিয়েলাইজ করতে পারবেন না, ওরা হয়তো এই গ্রাফটা দিয়ে এমন হতে পারে বুঝাইলো যে গ্রাফ এরকম আসে। কারণ এটা যেরকম ড্রয়িং, তাতে আমার কাছে মনে হচ্ছে এটার গ্রাফটা কমপ্লিকেটেড। স্যার আমার এখানে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার এই যে কেভিএল এর ইকুয়েশনটা যে আমরা লিখলাম, হ্যাঁ স্যার এখানে ইন্টিগ্রেশনটাকেও তো আমরা ডিল করতে পারি আই অফ এস ডিভাইডেড বাই এস দিয়ে। হ্যাঁ, ওটা দিয়েও পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তাতেও সেম ইকুয়েশনই আসবে। জি স্যার। এস ডোমেইনে এস এর ইকুয়েশন সেমই আসবে। অলরাইট, নাম্বার 36 বোধ হয় সেম জায়গায় একজন বলতেছিলেন। এল using Laplace transform, find the current IT in the circuit figure 129. স্যার 6.1 এ স্যার। ও আচ্ছা, 6.1 এর। যাই তাহলে একটু 6.1 ঘুরে আসি। হ্যাঁ, এখানে কি সমস্যা? স্যার এখানে এস শিফটিং কিভাবে হয়েছে স্যার? আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ এস শিফটিং দিয়ে ওরা করতে বলতেছে, রাইট? এটা আপনি সাইন হাইপারবোলিককে আপনি এক্সপোনেনশিয়ালের ফর্মুলায় নিয়ে যেতে পারেন এবং ট্রিট করতে পারেন যে আপনার ফাংশন হচ্ছে কস টি, তার সাথে এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাইড হচ্ছে বলে শিফটিং হবে এসে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। 6.1 এর 18, 20, 22, 18, 20, 22, using Laplace of f in problem 10, find Laplace of f1, যেখানে f1 প্রবলেম 10, এইটাকে নাম দিতেছে এফ অফ টি। আচ্ছা, f1 এর পরিচয় হচ্ছে f1 অফ টি ইকুয়ালস টু 0 যখন টি লেস দ্যান ইকুয়ালস টু 2 আর 1 গ্রেটার দ্যান 2। আচ্ছা, এটা একটু টেকনিক করে বাইর করতে বলতেছে আর কি। অর্থাৎ ধরে নেন এই অঙ্ক আপনি পুরোটা করছেন, আপনার অ্যান্সার রেডি। আপনার যে এই ফাংশনটা হচ্ছে এফ অফ টি,
এন্ড যেহেতু এখানে একটা কে ইনভলভ, তাই এখানে একটা আমি শর্টকাট একটা সাবস্ক্রিপ্ট কে লিখলাম। এন্ড ধরা যাক এইটার রেজাল্টটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এস ফর দ্যাট কে। এখন ওরা F1 নামে নতুন একটা ফাংশনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলতেছে, যার ড্রয়িংটা হচ্ছে সে 0 আপ টু। আচ্ছা এখানে আচ্ছা আমি এই কে টে সিম্বল টিম্বল এইসব ঝামেলা না গিয়ে আমি আর একটু সুন্দর কাজ করি। ধরা যাক এই সি এর ভ্যালুটা 2, আর ধরা যাক এই কে এর ভ্যালুটা হচ্ছে 1। ধরে এই এইখানে যে অ্যান্সারটা আসছে সেই অ্যান্সারে কে এর ভ্যালু 1 আর সি এর ভ্যালু 2 বসায় এফ অফ টি এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম তার এক্সপ্রেশন আপনি পেয়ে গেছেন ক্যাপিটাল এফ অফ এস। আর এখানে আপনাকে যে F1 ফাংশনের ল্যাপ্লাস বের করতে বলছে তার এক্সপ্রেশন হচ্ছে আপ টু 2 পর্যন্ত সে 0, বাট এর পর থেকে সে 1। দেখেন তো এই ফাংশনটার সাথে এই ফাংশনের একটা সম্পর্ক বের করা যায় কিনা। সম্পর্কটা হচ্ছে আপনি যদি এই পুরা এইখানে পুরা যে এফ অফ টি ফাংশনটা সেইটা থেকে যদি আপনি 1 বিয়োগ করে দেন তাহলে সবাই 1 ঘর নেমে যাবে। তাহলে এই উপরের অংশটা 0-তে নামবে, কিন্তু নিচের অংশটা নেমে যাবে -1-এ। এইবার যদি আপনি এই এফ অফ টি -1 এই পুরা ফাংশনটার বাইরে একটা -1 গুণ করে দেন, তাহলে এই -1টা উপরে উঠে +1 হয়ে যাবে, এক্স্যাক্টলি F1 ফাংশনটা এসে পড়বে। So আমরা এই মাত্র ডেভেলপ করলাম যে F1 ফাংশনটা আসলে 1 মাইনাস এফ অফ টি। তাহলে আপনার ল্যাপ্লাস অফ F1 আসবে হচ্ছে ল্যাপ্লাস অফ 1 মাইনাস ল্যাপ্লাস অফ এফ অফ টি, যেটা অ্যান্সার আপনার জানা আছে, ল্যাপ্লাস অফ 1ও জানা আছে। আমি 18 ক্লিয়ার করতে পারছি? স্যার এই গ্রাফের যে কোনো একটা প্রবলেম কি একবার দেখিয়ে দেওয়া যাবে স্যার? এই যে এখানে যেগুলা, জি স্যার, যে কোনো একটা দেখিয়ে দেন স্যার। কোনোটা কি ক্লাসে করা হয়েছিল? তাহলে ওইটা বাদ দিয়ে অন্যটা করবো আর কি। ক্লাসে 16 করানো হয়েছিল স্যার। আচ্ছা, ওটা বাদ দিয়ে কোনটা আপনারা এটা চুজ করেন, 9 থেকে 15 মধ্যে এটা চুজ করেন। 14। 14। 14 ফাংশনটার এক্সপ্রেশনটা হচ্ছে 0 থেকে এ তে 0, এ থেকে বি তে কে, আবার বি এর পর থেকে 0। এটা এটা আসলে টেকনিক্যালি শুধুই একটা সহজ সরল ইন্টিগ্রেশন। আচ্ছা, সো ফাংশনের ড্রয়িংটা ছিল হচ্ছে এটা এ, এটা বি, তো এইটুকু 0, এইটুকু কে, আবার বাকিটা 0। এই হাইটটা হচ্ছে কে। দিস ইজ আওয়ার এফ অফ টি। সো ল্যাপ্লাস অফ এফ অফ টি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, টি ইকুয়ালস টু 0 থেকে ইনফাইনাইট। সো 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত টি ফাংশনটা 3 ভাগে ভাগ হয়ে আছে। So, একটা হচ্ছে 0 থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি টাইমস ফাংশন, আরেকটা হবে হচ্ছে এ থেকে বি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি টাইমস ফাংশন, আরেকটা হবে হচ্ছে বি থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি টাইমস ফাংশন। এখন সিম্পলি চিন্তা করেন যে কোন অংশের ফাংশনকে। 0 থেকে এর মধ্যে ফাংশনটা 0, আর বি থেকে ইনফাইনাইট পর্যন্ত ফাংশনটা 0। মাঝখানে শুধু এ থেকে বি এর মাঝখানে ফাংশনটা কে। সো এই ইন্টিগ্রালটা 0 হয়ে যাচ্ছে, এই ইন্টিগ্রালটা 0 হয়ে যাচ্ছে, থাকতেছে একটা ইন্টিগ্রাল, সেখানে আবার কে টা কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার মাইনাস এস টির ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস। টি এর ভ্যালু এ বসাবো, বি বসাবো। সো এস টা যদি বাইরে নিয়ে আসি তাহলে আসতেছে কে বাই এস ই টু দি পাওয়ার মাইনাস এ টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, সরি, ই টু দি মাইনাস এ এস ই টু দি মাইনাস বি এস। অ্যান্সার। আচ্ছা, এরকম এই অঙ্কগুলো বরং সহজ অঙ্কের মধ্যেই পড়ে। যিনি বলছেন করে দিতে, আপনি কি আপনার যা দরকার ছিল সেটা কি পেয়েছেন? জি স্যার। আচ্ছা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার 6.6 হচ্ছে লেগোর পলিনোমিয়াল যেটা স্যার লাস্টে একেবারে এক্সাম্পল 3, স্যার একটু ওটার ডিরাইভ। একটু এক সেকেন্ড, হ্যাঁ এই একটু সিকুয়েন্সিয়ালি যাই। হ্যাঁ, এখানে অনেক কিছু জমে গেছে। 6.1 এর ইসমাম, আপনি আপনার এই লিস্টটা আরেকবার রিফাইন করেন, অনেকগুলো তো সলভ হয়ে গেল। 6.1 কি আপনার আর কিছু দেখানো লাগবে?
18, 20 থেকে 22। 18 তো করলাম, 20 থেকে স্যার 22। ইসমাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, মানে 6.1 এর গুলা কি আর করবো নাকি আমরা সামনে আগাবো? স্যার 6.1 এর এগুলো যেগুলি আছে স্যার, বেশিরভাগ চলে গেছে থিওরি অঙ্ক, মানে প্রুফ করা লাগে। হ্যাঁ, এখন স্যার এই এই প্রুফ গুলোর প্রুফ গুলো ক্ষেত্রে লাগবে না, এক্সিস্টেন্স রিলেটেড প্রুফ গুলো লাগবে না আচ্ছা তাহলে স্যার আমাদের। ঠিক করেন স্যার তাহলে। আচ্ছা, যদি এক্সিস্টেন্টের তবে দাঁড়ান দাঁড়ান। বলেন। আহ, এই 22 নম্বরে প্রথম যে পার্টটুকু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি স্যার। এই প্রথম পার্টটুকু তো একটা অঙ্ক হিসেবে আসতেই পারে। স্যার প্রথমবারটা পারছি স্যার 22-এর। আর পরে যে এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস এর যে এই ব্যাপারগুলো ল্যাপ্লাসের, ওগুলো আমাদের এই কোর্সের আওতায় নাই। আপনাদের এগুলো না করলেও এক্সট্রা হিসাবে নিজেরা শখের বসে করতে পারেন, বাট পরীক্ষার জন্য না করলেও চলবে। ওকে স্যার। আচ্ছা, 6.2 থেকে আর কিছু? ইসমাম তো অনেকগুলা লিখছেন এখানে। আপনি আসলে পুরো আপনি ঢালাও ভাবে এত দিয়ে দিচ্ছেন যে এত তো করা সম্ভব না। আপনি একটু ন্যারো ডাউন করেন, 6.2 তে আমরা কি করব বলেন? কোথায় সমস্যা আপনার? স্যার 6.2 তে আমার মেইন সমস্যা হচ্ছে স্যার, যখন ওই ওই ল্যাপ্লাস করার পরে 1/a² থাকে, হ্যাঁ। তখন তো স্যার মানে দুইবার ইন্টিগ্রেট করা লাগতেছে না। হুম। আমি ওটা এখন করতে পারছি না স্যার। এর মধ্যে একটা অঙ্ক আপনি বলেন দেখি কোনটা। স্যার বলতেছি স্যার। 11, 14, 20, 22। 20 তো ক্লাসে করলাম বোধহয় আমরা, 6.2 এর। স্যার ক্লাসে 21 করাইছিলেন আর 20 বলছিলেন যে ওই 19-এর সঙ্গে ও সিমিলার, আচ্ছা। বাট আমি তাও পারতেছি না ওইটা। আচ্ছা, দেখেন 20 দেখেন। 19-এ আমরা কি করছিলাম? আমাদের এখানে নর্মালি তো অঙ্ক করায় যায়, বাট ওরা ডিফারেন্সিয়েশন করতে বলতেছে, তাই না? সো ডিফারেন্সিয়েশনের আইডিয়া আমরা স্যার কিভাবে আনছিলাম 19-এ? সাইন স্কোয়ার ওমেগা টি, এটাকে আমরা হাফ নিয়ে 2 sin² ওমেগা টি, সো 1 - cos 2 ওমেগা টি চিন্তা করতে পারি। কাকে ডিফারেন্সিয়েট করলে ও আসে সেটা চিন্তা করতে পারি, and তার ল্যাপ্লাস নিতে পারি। ব্যাপারটা এইভাবে বোধহয়। এরকম কিছু কি বলছিলাম? যেমন cos 2 ওমেগা টি, এটা তো কোন একটা সাইন ফাংশনের ডেরিভেটিভ। সো সাইনের ডেরিভেটিভ জানি, সেখান থেকে কজের ডেরিভেটিভ বের করছি, এইভাবে করতে পারি। এই 19টা তো ক্লিয়ার আশা করি, রাইট? স্যার 19 ক্লিয়ার স্যার। হ্যাঁ, মানে এই এই স্টেপটা তো ক্লিয়ার নাকি? ইয়েস স্যার। এখন এই আইডিয়াটাকে আপনি ট্রান্সফার করেন sin⁴ এর জন্য। sin⁴ কে আপনি হাফ ইন্টু 2 sin² লিখতে পারেন তো, রাইট? সেটার উপর একটা স্কোয়ার দেন। সো ভেতরে আপনি একবার আনলেন হচ্ছে হাফ 1 - cos 2t² এইটাকে a+b² ফর্মুলায় ভাঙান। 1/4, 1 - 2 cos 2t প্লাস cos²2t। এই cos² কে আবার আপনি হচ্ছে cos 2θ ফর্মুলায় যান, আলটিমেটলি সবগুলোকে লিনিয়ারাইজ করেন। করার পর যে এক্সপ্রেশন আসবে সেখানে সেইটা কার ডেরিভেটিভ, ওইটাকে ইউজ করেন। অর্থাৎ সেম নিয়ম, জাস্ট আপনি এখানে এক স্টেপে লিনিয়ারাইজ করতে পারছেন, এখানে 2 স্টেপে আপনাকে লিনিয়ারাইজ করতে হইতেছে। এখন কি বুঝছেন? আচ্ছা স্যার। আচ্ছা। ইয়েস স্যার। ওকে। আর 6.2 তে আর কোন আপনার বা অন্য কারো 6.2 তে কোনো প্রবলেম?
একটু সিকোয়েন্সিয়ালি গেলে একটু সুবিধা হয়, নাহলে এলোমেলো লাগে। স্যার 11 নাম্বারটা স্যার। 11, হ্যাঁ। এইটাতে আপনি কি বলতেছেন, একটা এস স্কোয়ার আসে, আপনি ওইটা নিয়ে ঝামেলা ফেস করতেছেন, এরকম কিছু একটা বললেন। আমি এটা বুঝি নাই যে আপনি কি বলছেন, এটা কি সেই প্রবলেমই, মানে এস স্কোয়ার টাইপ কিছু একটা আসে? স্যার মানে বলেন। ল্যাপ্লাস বাই ইন্টিগ্রেশন একটা একটা কনসেপ্ট আছে না, যে 1/s থাকলে হচ্ছে লেগে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করে দিতে হবে। হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার ওই তো সো ওই আপনার এই অঙ্কটাকে কত নাম- সিম্পলিফাই করার পর ওয়াই এস এর এক্সপ্রেশনে সামথিং বাই 1/s, মানে সামথিং টাইমস 1/s বা এস স্কয়ার এমন কিছু একটা আসতেছে বলতেছেন। ইয়েস স্যার। ওইটাকে তো আপনি পার্শিয়াল ফ্র্যাকশনও ম্যানেজ করতে পারেন, ইন্টিগ্রেশন ঝামেলা তো নাও যেতে পারেন যদি চান। কারণ যার সাথে এই 1/s স্কয়ারটা মাল্টিপ্লাইড আছে তার চেহারা তো অনেক খারাপ হইতে পারে, ইন্টিগ্রেট করা তো অনেক কষ্ট হইতে পারে, তাই না? আপনার ধরেন এখানে আছে 1/s+1, s+2 কিউব, তার সাথে এখানটা এস স্কোয়ার যদি আসে, ক্ষতি কি? আপনি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙান, যেখানে এ স্কোয়ার দিবেন সেখানে উপরে as+b ধরবেন, এটসেট্রা, s+1 এখানে c ধরবেন। আমি কি বুঝতে পারছি? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, মানে 11 নাম্বার নিয়ে স্যার। আমি 11 নাম্বারটা স্যার করছি, কিন্তু স্যার হ্যাঁ, আমার খুবই বিদঘুটে টাইপের মান আসছে স্যার। যেমন স্যার y(s) এর যদি আমি বলি, এটা আমার ভুল হয়েছে কিনা জানি না স্যার, তাও যদি y(s) এর স্যার মানে সিম্পলিফাইড ফর্মটা বলি, তাহলে আসতেছে স্যার s⁵ প্লাস হচ্ছে 34.5 s⁴ প্লাস 64s³ বাই হচ্ছে s⁴ ইন্টু হচ্ছে s+1.5 হোল স্কোয়ার। মানে কিছু কাটা যায় স্যার। ও না, সরি স্যার, উপরে আর একটা স্যার +54 হবে। জি কনস্ট্যান্ট স্যার, 54, জি স্যার, কনস্ট্যান্ট আর ফিফটি নিচে ফোর s⁴ ইন্টু হচ্ছে স্যার s+1.5 হোল স্কোয়ার। আচ্ছা। আহ, নিচে পাওয়ার 5, উপরেও পাওয়ার 5। সো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট এখানে আলাদা করে আনতে হবে, এটা পার্শিয়াল ফ্র্যাকশনে। ওনা, নিচে পাওয়ার 5 না তো, নিচে পাওয়ার 6। জি স্যার, নিচে পাওয়ার তো 6 স্যার। আচ্ছা ঠিক আছে। সো এইটা উপরে যত খারাপ চেহারাই হোক না কেন, নিচের চেহারা যেহেতু তুলনামূলক ভালো আছে, অঙ্ক অত কঠিন হবে না। s⁴ এর উপরে ধরবেন হচ্ছে as³ প্লাস bs² প্লাস cs+d, আর s+1.5 হোল স্কোয়ার উপরে ধরবেন হচ্ছে es+f। পরীক্ষায় আসার জন্য আইডিয়াল কোনো অঙ্ক না, এরকম এত আচ্ছা স্যার, একটা হ্যাঁ, জিনিস দেখলাম স্যার এই মুহূর্তে, হুম, শুধু স্যার যেটার সাথে কনস্ট্যান্ট আছে, মনে করেন 54 যেটা, হ্যাঁ। স্যার ওইটারই স্যার একটু বিদঘুটে মান আসে, বাকিগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে এস এর মান কাটাকাটি চলে যায় স্যার, যদি আমরা ভাগ করে লিখি। আপনি ওইভাবে যদি লেখেন এস টেস কাটাকাটি যায়, আপনি চাইলে করতে পারেন, কিন্তু স্টিল আপনার কোনো না কোনো স্টেজে গিয়ে আপনি যদি 54-এর অংশে গিয়েও আটকান, তাকেও তো ভাঙালে এই সেম এক্সপ্রেশনই ডিল করতে হবে আপনার। জি স্যার। তাহলে আগের গুলা পরে আপনি 2 পেজ যে নষ্ট করছেন, ওই 2 পেজ আপনার এক্সট্রা গাধার খাটনি আসলো না। জি স্যার। সো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে, আপনি মোট 6টা আননোন প্যারামিটারের পার্শিয়াল ফ্র্যাকশন করতেছেন। সো আপনি কত পার্শিয়াল ফ্র্যাকশনে কত স্পেশালিস্ট, সেইটা টেস্ট তো আমি আপনাকে করতে যাচ্ছি না, ওইটা ক্লাস 7 আপনি প্রমাণ দিয়ে আসছেন। সো যদি আপনাকে এই জাতীয় কোনো অঙ্ক দেই, তাহলে এটা মেক শিওর করার চেষ্টা করব যে আপনাকে এরকম 6টা প্যারামিটার নিয়ে ডিল করতে না হয়, ম্যাক্সিমাম যাতে 3টার বেশি না হয়। ওকে। জি স্যার। স্যার যেরকম এই কেসে যেরকম স্যার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, বাট আপনি যদি দেখেন 29, ওই ক্ষেত্রে বলে দিচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে। ফাইন, ফাইন, হ্যাঁ। 29 যাচ্ছি। হ্যাঁ, তাই এটা ক্ষেত্রে স্যার বলে দিতে চলে গিয়ে হ্যাঁ, ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে ইনভার্স। হ্যাঁ। দেখেন, বাট এখানে যদি আমরা এস কমন নিই তাহলে স্যার স্কোয়ার থাকে স্যার। হ্যাঁ,
আচ্ছা, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি? আমরা উপরে গিয়ে একটু ফর্মুলাটা দেখে আসি। ডেরিভেটিভে চলে আসছি। সো 0 থেকে টি এর মধ্যে এফ অফ টাউ ডি টাউ এর ইন্টিগ্রেট যদি করি, এফ অফ এস বাই এস আসছে। সো কোয়েশ্চেনে যাই আপনার, সে 29ই করি আমরা। 29টাকে লিখে ফেলা যায় হচ্ছে 1/s² ইন্টু 1/s+a। সো এই 1/s² কে দুইটা 1/s হিসেবে চিন্তা করবেন, দ্যাট ইজ 1/s টাইমস 1/s টাইমস 1/s+a। শুধু এই লোকের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? এফ অফ টিটা কত? স্যার e⁻−at। e⁻−at। সো e⁻−at উপরই প্রথম 1/s এর জন্য একটা ইন্টিগ্রেশন করবেন। সো নাম দিলাম সে টাউ, e⁻−a টাউ ডি টাউ, যেখানে টাউ ইকুয়ালস টু 0 থেকে টি। আপনি লাগলে এইটুকু আলাদা করে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। বের করে যাকে পাবেন সেইটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে এই 1/s এর জন্য 0 থেকে টি তে। আর যদি একবারে করতে চান তাহলে কি করতে হবে, এক লাইনে লিখতে গেলে দেখাই। সো ফাইনাল রেজাল্টটা টি এর টার্মসে চাচ্ছেন, দ্যাট ইজ ওয়াই এখনো এই আপার লিমিটার নাম টি দিবেন না, এটার নাম দিলেন টাউ ইউজ করছি। এটার নাম কি দেওয়া যায়, সে বিটা। পরের ইন্টিগ্রেশনটা আবার বিটার রেসপেক্টে করতে হবে, এটার যা রেজাল্ট আসে সেটাকে, এবং সেই বিটার ভ্যালুটা বসাইতে হবে 0 থেকে টি। এই দুইটা একবার ইন্টিগ্রেশন শেষ করে ফেলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। সো 1/s এট এ টাইম। অ্যান্সার পাইছেন? ইয়েস স্যার। ওকে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার শিফটেড ডেটা প্রবলেম 12 থেকে 15, স্যার ওখানে যখন হচ্ছে আমি তো টি কে টাওতে কনভার্ট করব আর কি, টাও এর প্রবলেমে, স্যার হ্যাঁ, তখন কি আমরা ওয়াই ভেরিয়েবলটাকে অন্য কোনো নাম দিয়ে নিব নাকি ওয়াই কে ওয়াই রাখ? আমাদের বইয়ে স্যার এক্সাম্পলে ওয়াই টিল্ডা দেওয়া থাকে আর কি। ওয়াই কে কিছুতেই আপনি ওয়াই রাখতে পারবেন না, অন্য নাম আপনাকে দিতেই হবে। ওরা ওয়াই আহ, টিল্ডা দিচ্ছে, আমি বোধহয় ক্লাসে জেড দিয়ে দেখাইছিলাম। জি স্যার, ঠিক আছে। জি স্যার, আপনি জেড দিয়ে দেখাচ্ছেন। আচ্ছা, আমরা এখনো তো 6.2 আছি না? সো 6.2 আর কোনো প্রবলেম কারো না থাকলে আমি 6.3 যেতে চাই। আচ্ছা, স্যার সিক্স এটা 22 নাম্বারটা স্যার। 22। স্যার এই 22-এর এ আর বি করেছি স্যার, মানে এ করেছি, এ বুঝছি, উই এক্সাম্পল 1 বুঝছি, আর ইএফ হচ্ছে স্যার সেম টাইপেরই। এখন স্যার তো বি সি ডিটা কেমনি আনবো, এক্সাম্পল 1 আর 2 এটা বুঝতেছি না স্যার। Obtain this, and from this an example 1, formula 21, 22, 23, section 6.9, 21, 22, 23, section 6.9 এর 6.9 কোথায় সেকশন? সিক্স পয়েন্ট নাইন তো বোধহয় পরে। স্যার পেজ নাম্বার 249। এই টেবিলটা, আচ্ছা। আর So, এইখানে ফর্মুলা নাম্বার 21, 22 এইগুলা বের করতে হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা স্যার, এই অঙ্কগুলো স্যার আপনি ওই যে পড়াইছিলাম তো। ইন্টিগ্রেশনটা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে পার্টটা করাইছিলেন স্যার, ওইখানে তো বের করা হয়েছিল মনে হয়। হ্যাঁ, এরকম এক্সাম্পলও করা আছে এমনকি বইতে। 6 পয়েন্ট, জি স্যার, এটা কনভলিউশনও এই টাইপের করানো হয়েছে স্যার। এই যে এই টাইপের দেখেন,
এখানে এই যে এক্সাম্পল 3 যেটা ফর এক্সাম্পল, অথবা উপরেও বোধহয় আছে এক্সাম্পল 1। মেইনলি এটাই যে এখানে ইন্টিগ্রেশন করে করছি, ডিফারেন্সিয়েশন করে করা যায়। সো এই এক্সাম্পলটা ফলো করবেন, এক্সাম্পল 3টা যেভাবে করা আছে। ইসমাম, আচ্ছা স্যার। আচ্ছা দেখেন, টাইম ডোমেনে টি দিয়ে মাল্টিপ্লিকেশন, এটা ল্যাপ্লাস ডোমেনে কি হয়? এটা কি এই চ্যাপ্টারের পার্ট? এটা এরকম কিছু একটা আমরা শিখছিলাম, সেটা কি এই চ্যাপ্টারে? উম মনে তো হচ্ছে না স্যার, এটা তো মনে হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন স্যার। মানে এরকম সূত্রটা ছিল স্যার, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের যে ল্যাপ্লাস ছিল স্যার। ইসমাম, আপনি এ যেহেতু নিজে পারছেন এবং ইএফ পারছেন, রাইট? ডিফারেন্সিয়েট করে স্যার, করা যায়, রাইট? জি স্যার। আচ্ছা, সেহেতু আহ, ওখানে যেগুলা চাওয়া হয়েছে, আহ, সেগুলা হচ্ছে দেখেন, এই এই কে জানি একজন বললো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পার্ট করার সময় আমরা এরকম অঙ্ক করাইছিলাম, যে এই এই দুইটা লিনিয়ার কম্বিনেশন। ইনফ্যাক্ট আমাদের করা আছে, পরের একটা চ্যাপ্টারে আমরা এই জিনিস করছি এক্স্যাক্টলি, আমার মনে পড়ছে। ইসমা, আপনি কি পুরা প্রিপারেশন এখনো নেন নাই পুরা ল্যাপ্লাসের? স্যার 6.6-এই আছে এটা আসলে। হ্যাঁ, এটা ওই আমরা করছি, ক্লাসে করছি। এই যে দেখেন ইসমাম, ওই জিনিসগুলো এখানে আছে, দেখতে পাচ্ছেন এই আচ্ছা স্যার। চ্যাপ্টারটা? এটা একটু দেখে নিন গেল। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এইটা গেল। তাহলে আমরা এখন 6.2 কি ক্লোজ ডিক্লেয়ার করতে পারি, নাকি আর কারো কোথাও প্রবলেম আছে? স্যার আমার শেষ স্যার। আচ্ছা, 6.3-তে কারো কোথাও কি কি সমস্যা বলেন? স্যার 6.3 যদি স্যার আমরা আর এলসি টা পারি তাহলে তো স্যার আর সি এলসি তো একবারে হয়ে যায়, তাই না স্যার? হ্যাঁ, কাইন্ড অফ, সবগুলো টার্মই যেহেতু ইনভলভড। তাহলে স্যার এটাও আমার হয়ে গেছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, 6.3 বুঝলাম। 6.4 এর প্রবলেমস বলেন। স্যার একটাই সমস্যা করতেছে, 9 নাম্বারটা স্যার। কি সমস্যা? অন্যটার থেকে এটা ডিফারেন্ট কেন? বুঝলাম, একটু এক্সপ্লেইন, মানে কি কার প্রবলেমটা এক্স্যাক্টলি কই হচ্ছে? স্যার এটার ক্ষেত্রে আমার, কথা শেষ করেন, বুঝতে স্যার পারি। করতে পারেন স্যার, আমি আমি নিজে করে দেখবো স্যার একবার। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রবলেম এখানে 6.4-এ? না অন্য স্যার। কারো? আচ্ছা, তাহলে আমরা 6.5-এ আগাই। 6.5-এই কি যেন সমস্যা বলতেছিলেন কেউ একজন, রাইট? ইসমাম 6.5-এ কি লিখছেন? 19, 21, 22। 19 ইনভার্স ট্রান্সফর্ম বাই কনভলিউশন, 19, 21, 22। এগুলোতে কেন সমস্যা? স্যার 22 নম্বরের সমস্যা আছে স্যার।
বাইশের সমস্যা আছে দেখি তাহলে। আমাদের কনভলিউশনের আইডিয়াটা কি? কনভলিউশন আইডিয়া হচ্ছে মূলত এই ফর্মুলাটা যে কি বলে? স্যার দুইটা ল্যাপ্লাসের গুণ স্যার, এরকম কিছু হুম, টাইপ। মূলত এই ফর্মুলাটা যে দুইটা ল্যাপ্লাসের কনভলিউশন, দুইটা ফাংশনের কনভলিউশনকে আমরা এভাবে ডিফাইন করি, অ্যান্ড টাইম ডোমেনে কনভলিউশন ল্যাপ্লাস ডোমেনে গিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তো এই দুইটা আইডিয়াকে মার্জ করে আমরা সাধারণত অঙ্কগুলা করি। তাহলে এইখানে বাইশে দেখা যাক কি সমস্যা। স্যার একটা ইউনিট স্টেপ ফাংশন আর একটা হচ্ছে e টু দা পাওয়ার 2t এর কনভলিউশন করলে এটা হয়ে যাওয়ার কথা। e⁻−as বাই s × s−2, কার কার কনভলিউশন ধরবো এইটা হচ্ছে আমার দেখার বিষয়। আহ স্যার এটা টি মাইনাস এ u of t minus a ইন কনভলিউশন e টু দি পাওয়ার 2t। আপনি বলতেছেন u of t−a কনভলিউশন e⁻? 2t। জি স্যার। মাইনাস স্যার না প্লাস? মাইনাস হবে না তো? না না স্যার, টু হবে শুধু। আচ্ছা, আচ্ছা, আমরা চিন্তা করতে চাচ্ছি ও হচ্ছে মাল্টিপ্লিকেশন উইথ 1/s × s−2। এখন এই এসটা যদি না থাকতো তাহলে এটা ঠিক ছিল। ও আচ্ছা, আমি বুঝছি এখন আপনি কি বলছেন, সরি। হ্যাঁ, এই এসটা এখানে না, এই এসটা থাকবে এখানে। এখন ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফার্স্ট ফাংশন, সে ক্যাপিটাল f(s), আর এইটা আমার সেকেন্ড ফাংশন, সে ক্যাপিটাল g(s). সো ক্যাপিটাল f(s) এর ইনভার্স ল্যাপ্লাস হচ্ছে এইটা, স্মল f(t). শুধু 1/s এর জন্য ইউটি হইতো, কিন্তু e⁻−as থাকাতে ut−a। আর শুধু 1/s−2 এর ইনভার্স ল্যাপ্লাস করলে হয় e⁻²t। এটা নাম দিলাম g(t). এখন এই দুইজনের মধ্যে কনভলিউশন সেটা আপনি ইন্টিগ্রাল করে করে ফেলতে পারবেন। সো এখন সম্ভবত যিনি বলছেন যে এই অঙ্কে প্রবলেম হয়, ওনার প্রবলেমটা মেবি এইখানে হয় যে এই দুইজন ফাংশনের মধ্যে যখন একটা ফাংশন ইউ ফাংশন, তখন কনভলিউশনটা কিরকম হয়, রাইট? জি সো স্যার, তখন ইন্টিগ্রেশনটা কিভাবে হবে স্যার, এটা একটু সমস্যা। আচ্ছা, সো আমরা করতে চাচ্ছি u(t−a) কনভলিউশন e⁻²t। তো এফ কনভলিউশন টি এর জি এর ফর্মুলা কি? ইন্টিগ্রাল 0 থেকে t f(t−τ g(τ)d(τ). So, আমরা কোনটাকে শিফট করে চিন্তা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি একটা এইভাবে করতে চাই, দিস ইজ ইন্টিগ্রাল u(t−a) এটাকে ফিক্স রেখে দিব, আর e⁻² ইন্টু t−τ লিখবো, আর এখানেও টাউ লিখতে হবে। সো d(τ), টাউ ইকুয়ালস টু 0 থেকে t। এই ইন্টিগ্রেশনটা একটু ভালো করে করি, আমরা হোয়াইট বোর্ডে যাই। So u(t−a) convolution e⁻²t. So tau equals to 0 থেকে t, u(τ−a) e⁻t−τ d(τ). So e⁻² into e⁻−2τ. So e⁻²t টা পুরাটাই ইন্টিগ্রালের বাইরে নিয়ে আসা যায়, কারণ ইন্টিগ্রালের ভ্যারিয়েবল টাউ। টাউ এর ভ্যালু এ থেকে শুরু করে u(τ−a) এর মানে হচ্ছে, ইফ দিস ইজ এ, এর ডানে ওর ভ্যালু হচ্ছে 1 আর বামে 0, হুইচ মিনস এই লোকের ভ্যালু যাই হোক না কেন, এর ডানে আমি যাই ওকে মাল্টিপ্লাই করতেছি 0 দিয়ে, সো ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এইটাকে আমি এইভাবে চিন্তা করতে পারি যে টাউ ইকুয়ালস টু, আমি এ থেকে শুরু করতে চাই,
কারণ এর বামে ইউ এর ভ্যালু সব জিরো, আর এর ডানে ইউ এর ভ্যালু খালি ওয়ান, তার মানে এটা জাস্ট e⁻²τ dτ। এখন এই ইন্টিগ্রেশনটা করে ফেললেই হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে স্যার। আর একবার টেক্সট বুকে যাই। স্যার এটা কি আমরা নর্মালি করতে পারি ওই যে আমরা সেকেন্ড শিফটিং যেভাবে অ্যাপ্লাই করি, যেমন টাও এর e⁻²τ-2a, আর পরে আবার হচ্ছে একটা e⁻²a দিয়ে মাল্টিপ্লাই করব, যেটা হচ্ছে যে কনস্ট্যান্ট হওয়ার কারণে বাহিরে চলে আসবে, এন্ড পরে হচ্ছে এটাকে সেকেন্ড শিফটিং মেথডে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব। আমরা কিন্তু এখানে ইন্টিগ্রেট করতেছি, এইখানে কিন্তু কোনো ল্যাপ্লাসের কিছু নাই। এই লাইন থেকে এই পুরা পেজে যা কিছু আছে এটার সাথে ল্যাপ্লাসের কোনো কানেকশনই নাই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডান, দিস ইজ দ্য অ্যান্সার, উই আর জাস্ট সিম্পলিফাইং দ্য অ্যান্সার। তো পারছি স্যার। আমরা টেক্সট বুকে যাই। এটা গেল হচ্ছে আচ্ছা 22, আর ওই 19 21 এগুলাতে কি প্রবলেম ইসমাম? একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে কোন দুইটা ফাংশনের গুণফল হিসাবে ওটাকে এক্সপ্রেস করলে আফটার টেকিং ল্যাপ্লাস দুইটা নাইস ফাংশনের কনভলিউশন আসে ইনভার্স নেওয়ার পরে। এটা জাস্ট একটু চেক করলেই চলবে। ওকে স্যার। আমরা এখন কি সিক্স পয়েন্ট স্যার একজন। ফাইভে আছি? এটা 12 নাম্বার একজন বললো, আমি 12 নাম্বার একটু দেখি। জি স্যার। 12 নাম্বারে কি সমস্যা? এই যে এরকম ইন্টিগ্রাল ইকুয়েশন তো আমরা করছি, সো যখনই আমি ল্যাপ্লাস নিব, প্রথম টার্মটা ওয়াই অফ টিটা হয়ে গেল ক্যাপিটাল ওয়াই অফ এস, প্লাস এখানে দুইটা ফাংশনের কনভলিউশন আছে, f(τ) g(t)-τ। এভাবে এটাকে যদি চিন্তা করেন f(τ), এটা হচ্ছে g(t)-τ, তাহলে এফ আর জি ফাংশনের কনভলিউশন হবে আফটার টেকিং ল্যাপ্লাস। এটা আসলে এফ আর জি ফাংশনের কনভলিউশন আফটার টেকিং ল্যাপ্লাস প্রোডাক্ট হয়ে যাবে। সো শুধু ওয়াইটাও ফাংশনের ল্যাপ্লাস হচ্ছে ওয়াই অফ এস, আর g(t)-τ হচ্ছে এটা, তাহলে g(t) কে কজ হাইপারবোলিক টি, কজ হাইপারবোলিক টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়? s/a² + 1, নাকি -1, সরি। তাহলে এদের দুইজনের এখন হয়ে যাবে প্রোডাক্ট, কারণ এখানে ছিল হচ্ছে কনভলিউশন, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে টি এর ল্যাপ্লাস কত? 1/a², আর e⁻t এর ল্যাপ্লাস কত? 1/s-1। এই তো এখন ওয়াই এস কমন নিয়ে খালি ইনভার্স ল্যাপ্লাস করা। 12তে যার সমস্যা ছিল, আপনার প্রবলেম কি ক্লিয়ার হয়েছে? স্যার এখানে কমন নিলে স্যার উপরে এস স্কোয়ার প্লাস s-1 আসে, তো পরবর্তীতে যখন এটা এই সাইডে নিচে নিয়ে আসবো, তো সেখান থেকে কিভাবে পার্শিয়াল করব সেটা বুঝতে পারছিলাম না। না তো, এটা s+1/s² আসে। হ্যাঁ, এটা তো অনেক সিম্পলিফাইড ভার্সন। আমি যেটা এখন দেখতেছি তাতে হচ্ছে বোথ সাইডে যদি আমি, মানে এখানে যদি এলসিএম করে ফেলি, a² - s+1 + s আসে, রাইট? সো ওই পাশে নিয়ে গেলে ওয়াই অফ এসটা কি আসে? a²-1 ইন্টু এই দুইটার এলসিএম যদি করি, s²s-1 উপরে s² + s-1, এই দুইটা ক্যান্সেল হয়ে যায়। সো এটাকে যদি ফ্যাক্টরাইজ করেন, s-1টা ক্যান্সেল হয়ে যায়, থাকে s+1, আর নিচে থাকে খালি s²। সো 1/s + 1/s²। এ তো বেশ সিম্পল আসছে, যদি আমি কোনো ভুল না করে থাকি। স্যার এটা জি স্যার, এরকমই হ্যাঁ, আসে। এটাই এরকমই আসে আসছে স্যার, স্যার। এটাই আসে স্যার। একটু কোথাও অ্যারিথমেটিক সরি। মিস্টেক করছেন সম্ভবত ক্যালকুলেশনের সময়। জি স্যার। আচ্ছা, গেল। 6.5-এ আর কোনো প্রবলেম কারো? ফাইন, আমরা তাহলে 6.6-এ যাই। স্যার 6.6 এ একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার 6.6 এর এক্সাম্পল, একদম লাস্ট এক্সাম্পল 3 স্যার, যে লেগোর পলিনোমিয়াল স্যার। হ্যাঁ, স্যার ওইটার তো একটাই দেখতে পাচ্ছি, হচ্ছে যে এক্সাম্পল
আর এক্সারসাইজে হচ্ছে স্যার প্রজেক্ট টিম প্রজেক্ট করার জন্য আর কি কিছু এক্সপেরিমেন্ট দেওয়া। স্যার এটা কি মানে এই ডেরাইভেশন থেকে শিখবো? লাগবে না, আমি দিব না। আর আমার ডাউট আছে যে সেকেন্ড এক্সামিনার এই বই ফলো করে কিনা বা করলো এই অঙ্ক দিবে কিনা। এইটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি, ও যে অনেক হেল্পফুল এবং মানে কত ডাইমেনশনে একে ইউজ করা যেতে পারে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে, তার একটা এক্সাম্পল হিসেবে দেখাইছি। হ্যাঁ, আর যদি আমি এরকম প্রবলেম দেই, হ্যাঁ, যদিও বা দেই, তাহলে আমি ওইটাকে ভাগ করে সেগমেন্টেশন করে দিব। সো হয়তো কিছু দূর পর্যন্ত আমি এটা দেখাইতে বলবো, তারপরে হয়তো মাঝামাঝি আমি এরকম একটা কিছু দেখাইতে বলবো, এটসেট্রা। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। 6.6 আর কোনো কোয়েশ্চেন্স? ইসমাম কিছু দিয়েছিলেন 6.6 এ? 6, 7, 9, 10, 18। ইসমাম আপনি প্রতিবার এরকম লিস্ট করে ধরায় দেন কেন? মানে স্যার এই হ্যাঁ, স্যার, স্যার এই তো 18-র আগে যেগুলি আছে হ্যাঁ, ওগুলো স্যার এফটি কোনটা করবো? আমি এটা এফটি ধরতে পারছি না। 18-র আগে যেগুলো আছে, জি স্যার। ফর এক্সাম্পল সে 10। জি স্যার। স্যার এগুলাকে স্যার এফটিটা কোনটা ধরবো এটা বুঝতে পারছি না স্যার। আচ্ছা, showing in details of your work, find L of f if f of t equal this। আচ্ছা, আমাদের আইডিয়া হচ্ছে এখানে যে মূলত জিনিসটাকে ইউজ করার জন্য অঙ্কগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে, হয়ে গেল এই জিনিস যে টাইম ডোমেনে টি দিয়ে মাল্টিপ্লাই করলে এস ডোমেনে ডেরিভেটিভ হয় আর একটা মাইনাস আসে, রাইট? এখানে দেখেন 10 নম্বরে টি দিয়ে মাল্টিপ্লিকেশন ক্লিয়ারলি দিনের আলোর মতো দেয়া আছে, তার মানে আপনার এফ হচ্ছে ই টু দি পাওয়ার কেটি। আইডিয়াটা হচ্ছে আপনি একটা টি দিয়ে গুণ না করে এন সংখ্যক টি দিয়ে গুণ করছেন, সো এন বার ডিফারেন্সিয়েট করছেন। এখন আপনি বলতে পারেন যে স্যার এন বার ডিফারেন্সিয়েট করতে ভয় লাগে। ভয় লাগার কিছু নেই, যাকে ডিফারেন্সিয়েট করতে বলছে এন বার, সে মানে বারবার ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের সবচেয়ে পছন্দের ফাংশন এক্সপোনেনশিয়াল। সো এফ অফ টি ধরবেন ই টু দি পাওয়ার কেটি, তাকে এন বার ডিফারেন্সিয়েট করবেন, এন সংখ্যক টি গুণ হবে, রাইট? এন বার ডিফারেন্সিয়েট করলে এন সংখ্যক কে বাইরে আসবে, সো কে টু দি পাওয়ার এন বাইরে আসবে। আর ফর্মুলায় প্রতিবার একটা করে মাইনাস আসবে, সো -1 টু দি পাওয়ার এন আসবে। সো এটার রেজাল্টটা কাইন্ড অফ মুখে মুখেই করে ফেলা যাচ্ছে। এটার রেজাল্ট হওয়ার কথা হচ্ছে, মুখে মুখে করছি, ভুল করলাম কিনা জানি না, মাইনাস কে টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার কে টি এর আহ, ও দাঁড়ান দাঁড়ান, সো ফর্মুলাটা হচ্ছে টি এফ অফ টি ডেরিভেটিভ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এফ অফ এস। সো আপনি আগে এফ অফ টি হিসাবে চুজ করতেছেন ই টু দি পাওয়ার কে টি কে, তাহলে টি ইন্টু ই টু দি পাওয়ার কে টি, লিখছি এটা এক সেকেন্ড, এখানে লিখবো ল্যাপ্লাস, লিখছি ডেরিভেটিভ। সো টি ইন্টু ই টু দি পাওয়ার কে টি, এই লোকের ল্যাপ্লাস যদি শুধু বের করি তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস, এখন ক্যাপিটাল এফ অফ এস কে ই টু দি পাওয়ার কে টি এর ল্যাপ্লাস কে 1/s - কে, তাহলে ওর ডেরিভেটিভ একবার নিব, তাহলে মাইনাস দিব একবার। ওকে একটু ভদ্রতা করে লিখলে আসে হচ্ছে এস মাইনাস কে টু দি পাওয়ার মাইনাস। সো -1s - কে টু দি পাওয়ার -2 হইল, একবার ডিফারেন্সিয়েট করলাম। যদি এখানে আপনি এখন পরের স্টেপে টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার কেটি দেন, তাহলে দুইবার ডিফারেন্সিয়েট হবে এই ফাংশনের, দুইবার ডেরিভেটিভ। সো আলটিমেটলি আপনার অঙ্কের সিচুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম যে টি টু দি পাওয়ার এন এফ অফ টি, এইটা আসতেছে হচ্ছে -1 টু দি পাওয়ার এন এফ এর nth ডেরিভেটিভ অফ এস। আপনাকে সিম্পলি এই s - কে টু দি পাওয়ার -1 এই ফাংশনের তম ডেরিভেটিভ বের করতে হবে, যেটা হচ্ছে -1, -2 হবে আপ টু, একবার ডিফারেন্সিয়েট করলে -1 বাইরে আসে, সো এন বার ডিফারেন্সিয়েট করলে -n বাইরে আসবে, s - কে টু দি পাওয়ার -n - 1 হবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন ফ্যাক্টোরিয়াল ট্যাক্টোরিয়াল দিয়ে একটু চেহারাটাকে একটু সুন্দর করা যাবে। সো
আর স্যার যদি স্যার হ্যাঁ, তো ট্রিগোনোমেট্রি আসে ওই ক্ষেত্রে কি করবো? আরেকবার বলেন, বুঝিনি। যদি স্যার তো আগের গুলা স্যার ট্রিগোনোমেট্রি যেগুলি আছে হুম স্যার ওগুলোর এ- ক্ষেত্রে কেমনে মানে? প্রতিটার ক্ষেত্রে, প্রতি অঙ্কের ক্ষেত্রে টি এর পাওয়ার বাদে যে বাকি থাকবে সেটা আপনার এফ অফ টি। টি এর পাওয়ারে 2 3 থাকার মানে হচ্ছে আপনি 2বার বা 3বার ডিফারেন্সিয়েট করবেন, দ্যাটস দ্য আইডিয়া। মানে আপনি একবার টি সাইন থ্রিটির জন্য কত আসে বের করবেন, এইবার পরের বার আপনার এটা নতুন এফ অফ টি, এভাবেও চিন্তা করতে পারেন। অথবা এই যে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন যে মাইনাস এন সংখ্যক বার আসবে, এফ এন বার ডেরিভেটিভ হবে। যেমন 6 নম্বর অঙ্কের জন্য এর হচ্ছে 2। ওকে স্যার। স্যার এখন স্যার 18 নম্বরটা স্যার। এক সেকেন্ড, আমি একটা জিনিস একটু ভেরিফাই করতে চাই। টি ইন্টু এফ অফ টি, এটা আসতেছে মাইনাস এফ ড্যাশ এস। এখন আমি যদি টি স্কোয়ার ইন্টু এফ অফ টি কে চিন্তা করতে চাই টি ইন্টু জি অফ টি, যেখানে জি অফ টি হচ্ছে টি টাইমস এফ অফ এস, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস জি অফ এস। তাহলে মাইনাস জি অফ এসটা তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইন্টু এফ অফ টি তো হচ্ছে, তাই না? জি অফ টি কাকে ধরছিলাম? টি ইন্টু এফ অফ টি কে তো ধরছি। এই লোকটা আবার মাইনাস ইন্টু আরেকটা মাইনাস এফ ড্যাশ এস, ঠিক আছে, হ্যাঁ যেটা বলছি। ওই টি টু দি পাওয়ার এন যখন থাকবে তখন আপনি সিম্পলি এই কাজটাই করে দিতে পারেন, ল্যাপ্লাস -1 টু দি পাওয়ার এন এফ এর এন ডেরিভেটিভ অফ এস। অলরাইট, ভেরিফাই করলাম আর একটু ঠান্ডা মাথায় গেল। এরপরে হচ্ছে আপনি আরেকটা কি বললেন? 18। 15? 18। ও 18, ওকে। হ্যাঁ, এটা কি সমস্যা? স্যার আর কটের জন্য কেমনে অ্যাপ্রোচ করবো এটা স্যার আমার কোনো আইডিয়া করতে পারছি না স্যার। বাকিগুলার এগুলো স্যার সবগুলো বাকিগুলো পারছি, এটাই বাকি খালি। ইউজিং ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এজ শিফটিং অর কনভলিউশন এন্ড শোয়িং ডিটেল ফাইন্ড এফ অফ টি। আচ্ছা ঠিক আছে। সো আর কট এস বাই পাই মানে হচ্ছে তা আসলে কট ইনভার্স এস বাই পাই। সো এইটা ধরলেন ক্যাপিটাল এফ এস, আপনার লাগবে হচ্ছে স্মল এফ অফ টি ইকুয়ালস টু হোয়াট, এবং আপনি ফর্মুলা জানেন, টি এফ অফ টি হচ্ছে মাইনাস এফ ড্যাশ এস। সো এফ অফ এস যেহেতু এইটা, তাহলে এফ ড্যাশ এসটা কত বের করতে পারবেন? কট ইনভার্সের ডেরিভেটিভ কি? মাইন ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কি? ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x²। তাহলে কট ইনভার্সের ডেরিভেটিভ কি হবে? -1/1 + x² নাকি সম্ভবত। তাহলে সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1 + s/π² চেইন রুল বলতেছে s/π ডেরিভেটিভ আরেকবার নিতে হবে, সো 1/π। সো এটা আসতেছে হচ্ছে π² / s² + π² ইন্টু 1/π, ফাইনালি আসতেছে π/s² + π²। সো এটা হচ্ছে টি ইন্টু এফ অফ টি এর ল্যাপ্লাস। তাহলে টি ইন্টু এফ অফ টি কত আসতেছে? ইনভার্স ল্যাপ্লাস অফ π/s² + π²। এই অঙ্ক তো সোজা। এটা সাইনের সাইনের ফর্মুলা পড়তেছে, সো দিস ইজ সাইন পাই টি। তাহলে এফ অফ টি হচ্ছে সাইন পাই টি বাই টি। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ। স্যার এই যে এখানে যে আর মানে হচ্ছে কট ইনভার্স হুম, এস বাই পাই দিছে স্যার, হুম, এটাকে যদি স্যার আমরা স্যার চেঞ্জ করে ট্যান ইনভার্সে নিতাম বা সাইন ইনভার্স বা কস ইনভার্স কোনোটাতে নিতাম, তাহলে কি হ্যাঁ। মানে কাটে দেওয়া হতো আমাদের অঙ্ক? তারপরে যদি ওই কট ইন সাইন ইনভার্স বা কট ট্যান ইনভার্সে নিয়ে তারপরে যদি অঙ্ক করতাম? তারপরে যদি ডিফারেন্সিয়েট করতেন, জি স্যার, কেন একদম কেটে এটার দেওয়া কথা। হবে?
না স্যার, এমনি বললাম স্যার, মানে হ্যাঁ, কট আছে তো ওই জন্য। না না না, না কেন কাটা হবে না? আচ্ছা, জি স্যার, এইটাই স্যার। ওকে। তাহলে এই চ্যাপ্টারে কি আর কোনো কিছু ইস্যুজ আছে কিনা? নো স্যার। আচ্ছা, 6.7 এবার বলেন। একজন তো বলছে 6.7, ডাইরেক্ট বলেন না ইনডাইরেক্টলি বলছেন যে পারলে বাদ দেন? আচ্ছা। স্যার 6.7 এর লাস্ট এক্সাম্পলটা স্যার, ওটার যে ইকুয়েশন গুলো, ওটা হচ্ছে আমার একটু বুঝতে প্রবলেম হচ্ছে। জি স্যার, এই যে এক্সাম্পল চলে গেল স্যার। এই যে জি স্যার। স্যার না স্যার, জি স্যার, এই যে Y1 ডাবল প্রাইম। এটা জি স্যার। স্যার কি এটা সমস্যা? এগুলো ডেভেলপ কিভাবে হচ্ছে বুঝতে পারছি না, মানে সাইন নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে যে এটা এরকম মাইনাস প্লাস। আচ্ছা, ফিজিক্স কোর্সে স্প্রিং এর এই জিনিসগুলো করেনি? আচ্ছা, আমিও অনেক আগে করছি, ভুলে গেছি। আচ্ছা, ভালো কথা। এটা এক্সপ্লেন করার ট্রাই আমি করতেছি, কিন্তু তার আগে বলি যে সার্কিটের প্রবলেমেও কিন্তু টেকনিক্যালি এইরকম যে ফাইনাল এন্ড রেজাল্ট ইকুয়েশন, সেটা আমার আপনাদেরকে দিয়ে দেওয়া উচিত, রাইট? কারণ এটা তার সার্কিট এক্সাম না। কিন্তু রোবোটিক্স স্টুডেন্ট হিসেবে আপনাদের কাছে সার্কিটের কেভিএল কেসিএল একদম ডাল ভাত হওয়াতে আমি ওইটা সার্কিট হইতে পারে কোয়েশনে সার্কিট দিয়ে আপনাকেই বললাম যে কেভিএল কেসিএল খাটান। মানে ওইটা আদৌ আপনার জন্য কোনো চ্যালেঞ্জ হবারই কথা না যে দুইটা লুপে কেভিএল খাটায় আমি দুইটা ইকুয়েশন আনতেছি I1 I2। তো ঠিক সেরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টদেরকে যদি আমি পরীক্ষা নিতাম, ওদের এইসব স্প্রিং ম্যাথ সিস্টেম এত ডিল করতে হয় যে ওদের জন্য আবার এইটা ডাল ভাত। So, ওদেরকে আবার আমি প্রবলেম দিলে এইটা দিতাম, সার্কিট দিতাম না। আর যদি সার্কিট দিতাম তাহলে ইকুয়েশন সহ দিতাম। তার মানে আমি বুঝাতে চাইতেছি, আপনাকে যদি আমি স্প্রিং ম্যাথের প্রবলেম দেই সিস্টেমের, তাহলে আমি আপনাকে এই ইকুয়েশন গুলো দিয়ে দিব, কারণ এটা আপনার জন্য ট্রিভিয়াল না। আপনি রোজ রোজ এটা সকালে বিকালে ইউজ করেন না। সো ওই সেন্সে ফর এক্সাম পারপাস আপনি দুশ্চিন্তা মুক্ত হইতে পারেন। এখন দেখি যে এখানে এক্স ডাবল, আমাদের ফর্মুলা কি? এক্স ডাবল ড্যাশ ইকুয়ালস টু স্যার এটা হচ্ছে F=m এম এ ওমেগা থেকে, স্কোয়ার এক্স। জি স্যার। F=ma ফরম্যাট থেকে এটা আসছে। জি এম স্যার। দুইটাই ওয়ান, সো ইকুয়েশন লেখার সময় আমরা আসলে ম্যাথ নিয়ে চিন্তা না করলে পারি। সো Y1 এর ডেরিভেটিভ, সো এই দুইটা ফিক্সড, রাইট? এখন Y1 এর উপর ফোর্স কি কি? আমি আসলে অনেক আগে এই ধরনের অঙ্ক টঙ্ক করছি ফিজিক্সে, আমি ভুলে গেছি। আমি তাও ট্রাই করি কিছুক্ষণ, না পারলে নাই। সো এই ডিরেকশনে ওর নেট ফোর্স যদি চিন্তা করি, যেটা কিনা মাস টাইমস Y1 এর ডাবল ডেরিভেটিভ, সো ওর ডিসপ্লেসমেন্টে কন্ট্রিবিউশন কে কে করতেছে। সো যখন আমি চিন্তা করতেছি ও এই দিকে আসতেছে, এই স্প্রিংটা এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড হয়ে ওকে এই ডিরেকশনে একটা রেজিস্টিভ ফোর্স দিচ্ছে। সো কাইন্ড অফ Y1 এর ডিসপ্লেসমেন্ট নিচের দিকে যদি আমি পজিটিভ ধরছি, তার মানে আমি ওভারঅল এইটাকে পজিটিভ ধরতেছি আর এটাকে নেগেটিভ ধরতেছি। তাহলে Y1 ড্যাশ ইকুয়ালস টু এই এই রেজিস্টিভ ফোর্সটা উপরের দিকে এই স্প্রিংটা প্রোভাইড করতেছে M1 মাসকে, দ্যাট ইজ ওয়াই মাইনাস কে ইন্টু Y1। M1 মাসটা কতটুকু সামনে সরলো সেই পরিমাণটাকে আমরা Y1 ধরছি। আবার আহ, এই মাসটা হচ্ছে কম্প্রেসড হচ্ছে, তার মানে সে এই ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে। সো এই ডিরেকশনে ফোর্স দিয়ে ওকে সরাইতে চেষ্টা করতেছে। সো এটা যখন টান, এটা এদিকে, এটাও মাইনাস। সো এই ম্যাসের এটাও হচ্ছে কে, এবং এই ডিরেকশনটা নেগেটিভ হতে একটা মাইনাস দিতেছি, অ্যান্ড Y1 দিতেছি বিকজ হচ্ছে ওর কতটুকু স্মরণ হইল তার কন্ট্রিবিউশনটা। কিন্তু যখন আমি এই স্প্রিং নিয়ে কথা বলতেছি, তখন
এই স্প্রিং এর সংকোচন প্রসারণে M2 মাসেরও একটা অবদান আছে, অর্থাৎ M2টা হয়তো বা এই দিকে যখন সরতেছে তখন এই স্প্রিংটা কিছুটা এক্সপান্ডও হওয়ার চেষ্টা করতেছে। তো M2 মাসের কন্ট্রিবিউশনে সে এক্সপান্ডও হওয়ার চেষ্টা করতেছে। এই এক্সপান্ড হওয়ার চেষ্টা করতেছে, নিচের দিকে আসতে চেষ্টা করছে, মানে হচ্ছে Y1 কে সামনে আসতেও হেল্প করতেছে, Y1 কে ইনক্রিজ পাইতে সে হেল্প করতেছে। দ্যাট ইজ ওয়াই প্লাস কে টাইমস এই লোকটা কতটুকু সামনে আসলো সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে Y2। সো এইটা আলটিমেটলি আসতেছে হচ্ছে -KY1। আর পরের অংশে যদি আমি কে কমন নিই তাহলে আসতেছে হচ্ছে Y2 - Y1। আমি আমি এই ইকুয়েশনটাকে আরেকভাবে এক্সপ্লেন করা যায়, সেটা না করে সেটা যাওয়ার আগে আমাকে একটু মেক শিওর করেন এই তিনটা টার্মের যে ব্যাখ্যা আমি দিছি এটা বুঝছেন কিনা। জি স্যার, বুঝতে পেরেছি আচ্ছা, এখন। কিন্তু এইটাও আসে ডাইরেক্টলি কিভাবে? কারণ আহ, আপনি এই Y1টাকে চিন্তা করতেছেন এই মাস আর এই স্প্রিং এর জন্য, সেটা আসতেছে হচ্ছে -KY1, প্রথমে যা ব্যাখ্যা দিছি তাই। আর আহ, এই যে কে ম্যাচটা, এই কে ম্যাচের জন্য কাজ যদি করেন তাহলে অর্থাৎ আমার M1 মাসটা তো দুইটা স্প্রিং এর সাথে কানেক্টেড, ও তো এই লাস্টের স্প্রিং এর সাথে ওই সেন্সে ডাইরেক্টলি কানেক্টেড না। তো ওইভাবে চিন্তা করলে এই আহ, দ্বিতীয় স্প্রিংটা এই M1 মাসকে কতটুকু সরতে হেল্প করতে সেটা যদি চিন্তা করি, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট, সেকেন্ড এই স্প্রিংটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে লিখলাম। এখন Y1 এই দিকে আসতেছে, এই দিকে আসার জন্য ও কম্প্রেসড হচ্ছে, আর Y2 এদিকে আসতেছে, এদিকে আসার জন্য সে আবার এক্সপ্যান্ডও হচ্ছে। এক্সপ্যান্ড হওয়া মানে হচ্ছে Y1 কে ইনক্রিজ করতে হেল্প করা, আর কম্প্রেস করা মানে হচ্ছে Y1 কে ইনক্রিজ পাইতে হেল্প, উল্টা রেজিস্ট করা। সো যার কারণে নেট কতটুকু সরলো সেইটা আমি পাচ্ছি হচ্ছে এই Y2 আর Y1 এর বিয়োগফল দিয়ে। Y2টা পজিটিভ, তার কারণ হচ্ছে Y2 হেল্প করছে, আর Y1টা নেগেটিভ, তার কারণ হচ্ছে Y1 এদিকে বাড়ার কারণে এটা আরো কম্প্রেস হয়েছে। সো Y1 কে সে ইটসেলফ বাড়তে আবার বাধা দিছে। সো নেট ইনক্রিমেন্ট হচ্ছে Y2 - Y1, তার সাথে কে মাল্টিপ্লাই। এখন এই পুরা জিনিসটা অ্যানালজিক্যালি আমরা চিন্তা করতে পারি এরকম একটা সার্কিটের সাথে। এইটা হচ্ছে I1 কারেন্ট, এটা হচ্ছে I2 কারেন্ট, অ্যান্ড এই যে এই ব্রাঞ্চের কারেন্ট যখন আমরা হিসাব করি তখন আমরা হিসাব করি হচ্ছে I1 - I2, এটা হচ্ছে সেইটা। আর যখন এখানকার কোনো ব্রাঞ্চের হিসাব করি তখন হচ্ছে খালি I1, সেটা হচ্ছে এটা। অ্যান্ড আপনারা ওই কন্ট্রোল সিস্টেম বা ইনফ্যাক্ট ফিজিক্সের কোর্সে, সিস্টেম ফিস্টেম যাওয়া লাগবে না, ফিজিক্সের কোর্সগুলোতে স্প্রিং ম্যাসের সাথে সার্কিট এলিমেন্টের ডিরেক্ট কম্প্যারিজন করার একটা আইডিয়া আছে, এটা আপনারা দেখছেন কিনা কোথাও জানি না, যে রেজিস্ট্যান্স কি রিপ্রেজেন্ট করে, ইন্ডাক্টর কি রিপ্রেজেন্ট ইয়েস করে। স্যার, ছিল স্যার। হ্যাঁ। সো ওইভাবে যদি আপনি শুরুতে এই স্প্রিং মাস সিস্টেমের একটা সার্কিট ইকুইভ্যালেন্ট ড্র করে ফেলতে পারেন তাহলে আপনার লাইফ আরো ইজি হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ইকুয়েশনটা একইভাবেই আসবে। তাহলে আপনি কি অ্যান্সার পেয়েছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তবে পরীক্ষার জন্য এটা নিয়ে টেনশন না করলে চলবে। এই হচ্ছে 6.7। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা 6.7? স্যার 11, 12, 13 একটা করে দিলে একটু দেখা দেন স্যার। এক্সারসাইজ। ইয়েস স্যার। আচ্ছা, 11, 12, 13 বাবা হচ্ছে এই এক্সাম্পলটা। ধরেন এই এই এক্সাম্পলটা আমরা ক্লাসে করছি, রাইট? ইলেকট্রিক্যাল সার্কিট। জি স্যার। এরকম ইয়েস দুইটা স্যার। লুপ যদি হয়, কেভিএল খাটানোর পর আপনি দুইটা ইকুয়েশন পান, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে আহ, এই যে I2 ড্যাশ ওয়ালা একটা, I1 ড্যাশ ওয়ালা একটা। এখন এদেরকেই আই দিয়ে না লিখে মনে করেন ওয়াই দিয়ে যদি লিখি তাহলে এরকম দুইটা ইকুয়েশন এসে পড়তেছে, নো বিগ ডিল। 11 নম্বর মনে করেন। আপনি সমস্যাটা কোথায় পড়তেছেন? কারণ এরকম অঙ্ক তো আমরা ক্লাসে করছি। স্যার এখানে ডাবল ডেরিভেটিভ তো। আচ্ছা, তাতে কি, তাতে কি আসে যায়? কারণ ইকুয়েশন যদি এরকম আসে, দেখেন আমি দেখাচ্ছি। এই যে এখানে I1 ড্যাশ আর I2 ড্যাশের ইকুয়েশন, এখানে যদি ডাবল ডেরিভেটিভ থাকে তাহলে কনভার্ট করার পর যখন আপনি ক্যাপিটাল I1 ক্যাপিটাল I2 ইকুয়েশনে যাচ্ছেন সেইটা তো তখন লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে।
ওই এস এর জায়গায় এস স্কোয়ার কোএফিসিয়েন্ট আসবে, অর্থাৎ হতে পারে এখানে আছে S+3, তখন কোএফিসিয়েন্ট আসবে S² + S+3, এরকম কিছু একটা আসলো। আলটিমেটলি দিন শেষে সলভ করে আপনি দুইটা I1 I2 পাবেন, সেই দুইটা I1 I2 কে আপনি ইনভার্স ল্যাপ্লাস নেবেন। মূল আইডিয়াটা তো এইটা। তাতে ওই আপনার যদি এখানে কোয়াড্রেটিক আসতো, মনে করেন S+3 এর জায়গায় যদি কোয়াড্রেটিক আসতো, তাহলে এই যেখানে আফটার ডিভিশন এখানে আপনি কোয়াড্রেটিক পাইতেন, এছাড়া তার কোনো ডিফারেন্স নাই। আচ্ছা স্যার। আর স্যার একটা লাস্ট কোয়েশ্চেন স্যার। হ্যাঁ। স্যার আমরা যখন এখানে স্যার সিস্টেমটা সলভ করি, হুম। আমরা ইউজুয়ালি করি হচ্ছে লেগে প্রতিস্থাপন করে সাবস্টিটিউশন করে আর কি। হ্যাঁ। এখন আমরা যদি কখনো দেখি যে হচ্ছে লেগে এস দিয়ে গুণ করলে হ্যাঁ। ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কি এস দিয়ে গুণ করা যাবে? হ্যাঁ যাবে, মানে এইটা লিটারেল সিস্টেম অফ ইকুয়েশন। হ্যাঁ, এস কে, এস হচ্ছে জাস্ট একটা কমপ্লেক্স নাম্বার, সো S+3 হচ্ছে ওর একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমি বুঝছি আপনি কি মিন করছেন। আপনি মিন করছেন যে এস কে কি এভাবে ইচ্ছা মতো কনস্ট্যান্টের মতো করে ট্রিট করতে পারবো কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। সো আপনি অন্য যে কোনো আচ্ছা মেথড স্যার। গুণ করে ভাগ করে যা মন চায় করেন, ওকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমি বুঝলাম না স্যার, আরেকবার বুঝাই দিবেন স্যার ওই এস এর ব্যাপারটা স্যার। মানে এই এই দুইটা ইকুয়েশন আমরা পাইছি। হ্যাঁ, এই যে আমি এখন যেটা হাইলাইট করতেছি, জি স্যার। এখন এইরকম ইকুয়েশন পাওয়ার পর হতে পারে যে I1 এর মানটা উপরের ইকুয়েশনে বসায় আপনি সলভ করতেছেন এটসেট্রা। এখন ইসমাম জিজ্ঞেস করছে যদি এটা আপনি অন্য কোনো মেথডে করতে পারেন কি, যেমন সেকেন্ড ইকুয়েশনে যদি আপনি একটা S+3 গুণ করে দেন, তাহলে উপরেটার সাথে যোগ করলে I1টা ক্যান্সেল হয়ে যাবে। এইগুলা করা যাবে কিনা। তো ওনার কোয়েশ্চেন ছিল এটা, কিন্তু আসলে ভেতর ভেতরে মিন করছে এস কে জাস্ট একটা নাম্বার হিসাবে ট্রিট করা যাবে কিনা। ইচ্ছা মতো দিলাম S+3 গুণ করে যোগ বিয়োগ করে কিছু একটা, এই কাজ করা যাবে কিনা। এটা ছিল ওনার অরিজিনাল কোয়েশ্চেন ভেতরে ভেতরে। অ্যান্সার হচ্ছে ইয়েস, যাবে, আমরা লিটারালি তাই করতেছি। আচ্ছা স্যার, ঠিক ওনার আছে। আচ্ছা ভয় স্যার। ছিল যে এস আবার ডিফারেন্ট টাইপের কিছু, সো এখানে কি ওকে ওর সাথে কি ঠিক তাই তাই ট্রিটমেন্ট করা যাবে কিনা যা এখানে নাম্বার থাকলে করা যেত। এটা হচ্ছে আপনার ওনার কোয়েশ্চেন। না মানে এখানে স্যার আমরা যখন স্যার তো I1 I2 ইউজ করতেছি, ক্যাপিটাল I1 I2, হ্যাঁ, এগুলো তো আসলে তো স্যার আইএস। এগুলো আসলে, মানে এগুলো তো স্যার অনেকটা বলা যাচ্ছে লেগে ওই তো ক্যাপিটাল আই অফ এস, পরে হ্যাঁ হ্যাঁ, এখানে রাইট রাইট। থেকে আমরা ইনভার্স। কাজে স্যার এই ক্ষেত্রে তো স্যার মানে এসটা তো একটা ভেরিয়েবল বলা যায় যে সিস্টেমের। তো আমরা এখন যদি এরকম সিস্টেমে যদি নতুন ভেরিয়েবল ইনক্লুড করি, তাহলে তো যদি আবার ওই অবাঞ্ছিত মূল যেটা বলে ওগুলো যদি ইনক্লুড হয়ে যায়, যেন বলছিলাম। আচ্ছা, আহ, আহ, না, ওইটা নিয়ে ভয় নাই। দেখেন, অর্থাৎ আপনি চিন্তা করতেছেন x × f(x) প্লাস, আপনি ভুলে যান ল্যাপ্লাস =0, আর f(x + x²g(x)=0। আপনি মূল বের করতেছেন না, আপনি আপনি সলভ করে এক্স কে বের করতেছেন না। এটা আপনার মানে মাথায় আপনাকে এটা ভুলভাবে হিট করছে। সলভ করে আপনি এফ কে বের করতেছেন, জি কে বের করতেছেন, এক্স কে বের করতেছেন না। সো বোথ সাইডে f(x) দিয়ে গুণ করে ফেললে ঝামেলা হয়ে যেত। অর্থাৎ আপনি এইখানে বোথ সাইডে I1 দিয়ে যদি গুণ করে ফেলতেন, তাহলে টেকনিক্যালি I1 = 0 কোনো রুট ছিল না, কিন্তু আপনি ঢুকায় ফেলছেন। সলভ করে বের আপনি করতেছেন I1 কে, নট এস কে। দ্যাট ইজ ওয়াই আপনার এস এর কোনো এক্সপ্রেশন দিয়ে গুণ করলে ঝামেলা নেই। এবার তুমি ক্লিয়ার হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন? স্যার একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন হ্যাঁ ছিল। বলেন। স্যার আপনি ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিলেন স্যার, কনভার্জেন্স রিজিওন আর কি, হুম। ল্যাপ্লাসের। হ্যাঁ, স্যার ওইটা কি আর একবার একটু বলে দেওয়া যাবে কি? ওটার আইডিয়াটা ছিল হচ্ছে যে, ধরেন কোন একটা ফাংশন f(t) কে আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছেন, করে কোন একটা ক্যাপিটাল f(s) পাচ্ছেন। এখন আহ, এই 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 ট্রান্সফর্মটা তো একটা ইন্টিগ্রেশনের থ্রুতে পাস করে, রাইট, এবং সেই ইন্টিগ্রেশনটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। সো ক্যালকুলাস করছে আপনাদের ইমপ্রপার ইন্টিগ্রাল করার কথা, এবং সেখানে দেখা কোনো ইমপ্রপার ইন্টিগ্রাল গুলার ফরম্যাটটা হচ্ছে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, অথবা এমন কিছু হইতে পারে যে -1 থেকে 3 1/x dx, দেখতে খুবই ভদ্র একটা ইন্টিগ্রেশন, কিন্তু -1 থেকে 3 এর মাঝখানে একটা পয়েন্ট আছে 0, সেই পয়েন্টের ফাংশনটা আনডিফাইন্ড। সো এটা যে এরিয়াটাকে নির্দেশ করতেছে সেটা মেবি ফাইনাইট কোন এরিয়া নাও হইতে পারে। সো এইরকম ইনফাইনাইট ইনভলভড, আবার ওই
আপ টু প্লাস ইনফাইনাইট একটা ফাংশন হইতে পারে এমন, বা এ হইতে পারে এমন ইনফাইনাইট পর্যন্ত কোন একটা ফাইনাইট ভ্যালু পর্যন্ত গেলে বড় হইলে একটা এরিয়া কিছু ফাইনাইট আসতে তার, কিন্তু আপ টু ইনফাইনাইট গেলে তার এরিয়াটা ইনফাইনাইট হয়ে যাওয়ার চান্স থাকতেছে। সো এইরকম ইন্টিগ্রাল গুলোকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলি। যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার মেইন ফর্মুলাটা ইমপ্রপার ইন্টিগ্রাল, সেহেতু এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে গুণ করার পর জিরো থেকে ইনফাইনাইট পর্যন্ত ইন্টিগ্রেট করলে এই রেজাল্টটা যে কনভার্জ করবেই তার গ্যারান্টি নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি এখানে একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি ইনভলভ করে ফেলছেন, এস হচ্ছে এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার। সো হতে পারে যে এসটা এই পুরা কমপ্লেক্স ডোমেইনের কোড থেকে চুজ করতেছেন, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ইমাজিনারি। এস এর এস এখানকার কে তার উপর হয়তো বা একটা ডিপেন্ডেন্স এসে পড়তে পারে, যে এস এর ভ্যালু এই রিজনের ভিতরে হইলে কনভার্জ করবে ইন্টিগ্রালটা, আর বাইরে গেলে কনভার্জ করবে না। অর্থাৎ আইডিয়াটা হচ্ছে এইখানে এই এইটার ল্যাপ্লাসের কনসেপ্ট, এটা এখন ইমপ্রপার ইন্টিগ্রাল ইন্টিগ্রালের কনসেপ্টে চলে যাচ্ছে। এই ইমপ্রপার ইন্টিগ্রালটা ফাইনাইট একটা এক্সপ্রেশন বা রেজাল্ট কখন দিবে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং কখনো কখনো অ্যান্সারটা এস এর এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে যে এস কে। অনেক সময় হইতে পারে যে কমপ্লেক্স ডোমেইনে শুধু রাইট সাইডের এস গুলার জন্য কমপ্লেক্স নাম্বার গুলোর জন্য এটা ওয়ার্ক করবে, কখনো কখনো হইতে পারে শুধু লেফট সাইডের জন্য, কখনো কখনো হইতে পারে শুধু একটা সার্কেলের ভেতরের জন্য। এটি সো এস কোন কমপ্লেক্স প্লেনের কোন জোন থেকে চুজ করলে ওয়ার্ক করবে, ইন্টিগ্রালটা কনভার্জ করবে, সেটার নাম আমরা দিই হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। মানে কোনো কন্ডিশন কি আছে স্যার যে এই রিজিয়ন থেকে চুজ করলে, নাকি এটা স্যার ভেরিয়েন্ট আর কি ইন্টিগ্রালের এটা উপর ডিপেন্ড? প্রত্যেক ফাংশনের ক্ষেত্রে আলাদা। আমরা একদম প্রথম দিকের সহজ প্রবলেম গুলো করার সময় ওকে নিয়ে ডিল করছি, পরে ওকে নিয়ে ডিল করা বন্ধ করে দিছি। আমরা মিন করছি যেই রিজনে কনভার্জ করে আমরা সেই রিজন থেকেই এস কে নিছি, এত মাথা ব্যথার কোনো দরকার নেই, কারণ আলটিমেটলি আমরা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে যাচ্ছি। তো সেইখানে আমরা এমন জিনিসপত্রই পাবো বা এমন জিনিস নিয়ে ডিল করবো যেটা কনভার্জ করে। যদি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট হইতেন আপনি, প্রতি অঙ্কে আপনার আরো সি নিয়ে আপনার ঝামেলা বাদ করতে হইতো আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। বাট আপনি ওই যে দেখবেন কনভেয়ার বেল্ট বা হ্যান ত্যান এই জাতীয় কিছু জিনিসপত্রের এক্সাম্পল পাবেন কন্ট্রোল সিস্টেমে, ওই সিস্টেমের স্টেবিলিটি চেক করার ব্যাপার স্যাপার থাকে। ওই স্টেবিলিটির আইডিয়া গুলো যখন আসে তখন আরো সি ইনভলভ হয়ে যায়, ওই ওই অংশগুলোতে আবার আপনি আরো সির ব্যাপারগুলো দেখবেন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন সিলেবাসের কোনো জায়গা থেকে? স্যার 6.7 এর কোন জায়গা থেকে কোশ্চেন আসার চান্স আছে স্যার? আচ্ছা, এইটা এটা আমি একটু পরে অ্যাড্রেস করতেছি, এটা বাদে এইটা বাদে আর কোনো কোয়েশ্চেন পুরো সিলেবাস থেকে? না স্যার, আর কোয়েশ্চেন নাই। আচ্ছা ফাইন, আমি ধরে নিচ্ছি বাকিদেরও কারো নাই। এবার আমি বলি, কালকের পরীক্ষাটা আমি আপনাদেরকে, পরীক্ষায় আপনাকে অ্যান্সার করতে হবে 4টা প্রবলেম। এর মধ্যে 3টা প্রবলেম ছোট বা মাঝারি গোছা, অর্থাৎ ইন 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 কোর্সে আসার মতো প্রবলেম, ওগুলা 15 মার্ক, 3 5 15। আর হচ্ছে আহ একটা বড় প্রবলেম দিব, মানে কোয়েশ্চেনটা আমি করে ফেলছি, so একটা বড় প্রবলেম দিব, সেই বড় প্রবলেমটা 10 মার্কসের। মানে আমি আসলে অপারগ ছিলাম, কারণ মানে শুধুই যদি আপনাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এসব অঙ্ক দিলে আসলে মানে একঘেয়ে প্রশ্ন হয়ে যাচ্ছিল আর কি। তো সিলেবাস পুরাটা কভার করে বৈচিত্র্য আনতে গিয়ে আমি একটা বড় অঙ্ক দিছি, সেই বড় অঙ্কটা সার্কিটেরই অঙ্ক। এই এই ঘরানার কোন একটা অঙ্ক যেখান থেকে এই যেটা 6.7-এ বিলং করে, আসলে যে কোনো একটা সার্কিট থেকে দুইটা লুপ থাকবে, সেখান থেকে কারেন্টের এক্সপ্রেশন এনে আপনি ইনভার্স করে ফাইনাল টাইম ডোমেনে কারেন্টের এক্সপ্রেশন বের করবেন। সো এরকম একটা বড় অঙ্ক দিচ্ছি আমি, এটা আপনাদেরকে অ্যাডভান্স একটু সরি বলে রাখতেছি, এই অঙ্কটা হয়তো পরীক্ষার হলে আপনাদেরকে একটু সময় নেবে, কিন্তু গিভেন দ্যাট অন্য অঙ্কগুলো ছোট এবং সব মিলিয়ে প্রবলেমের সংখ্যাই 4টা, তো দেখা যাবে ওই 3টা 20 মিনিট 25 মিনিট আপনার হয়ে গেছে, বাকি আধা ঘন্টা প্লাস সময় ধরে আপনি একটা অঙ্ক করতে পারবেন। তো কালকের প্রশ্নের ফরম্যাটটা হবে হচ্ছে এরকম পরীক্ষা। তো এই যিনি বলছেন 6.7-এর থেকে কিরকম প্রশ্ন আসতে পারে আপনি তাহলে আইডিয়া পেয়ে গেলেন, রাইট? জি স্যার। ওকে, পরীক্ষা নিয়ে আর কোনো প্রশ্ন যদি কারো থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করতে পারি। অলরাইট, আমি আগে রেকর্ডিংটা অফ করতেছি।